আমার ফিল্মের স্ট্রাকচারে মাল্টিকাস্টিং ব্যাপারটা অনেক আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। তো বড় এত ডিপলি যে তুমি যেভাবে বলতেছো সেভাবে চিন্তা করিনি। আর তুমি যেটা বললা যে রোমান্টিক ছবি বা অ্যাকশন থ্রিলার, আমার কাছে অস্তিত্ব আমার দেশ ইজ এ রোমান্টিক ফিল্ম, ইট ইজ অ্যান অ্যাকশন থ্রিলার। এবং আমার ফিল্ম মেকিং ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রজেক্টটা আসলে সিলেটেই আমি করলাম। আমার একটা ডেথ থ্রেট আছে, লাইফ লং ডেথ থ্রেট আছে। হোলি আর্টিজানে আমি আমার একটা খুব কাছের বন্ধুকে হারাই। এর আগে হোলি আর্টিজান ঘটার আগে আই থিঙ্ক 6 থেকে 8 মাস আগে আমি 2টা গভর্নমেন্ট প্রজেক্ট কাজ করি অ্যান্টি টেরোরিজম নিয়ে। এত বছর পর আবার মাল্টিকাস্ট ডিল করলেন এবং যাদেরকে ডিল করলেন তারা এই মুহূর্তে খুব ভালো কাজ করছে। এতদিন পরে কিভাবে ডিল করলেন? সো আমি ঘুমাইতাম কিন্তু মেজর লুৎফরের টি শার্টটা পরে। আমি ওই 40 দিন শ্যুটের যে 45 দিন আমি কিন্তু গায়ে সাবান লাগাইতাম না, যাতে টোনটা নষ্ট না, যেহেতু আমরা কোনো মেকআপ দিই না, সাবানটা দিলে তো টোনটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এটা একটা কন্টিনিউয়াস 7 দিনের স্টোরি আমরা বলতেছি, সো অনেক বেসিক্যালি আমি ওই মেজর লুৎফরেই থাকতাম। হ্যাঁ ভাই, শুরু থেকে আমার বহু বছর আগে 14-15 বছর। জাগো রিলিজ পাইছে 2010-এ, কাজ শুরু করছি 2008 থেকে। 15 বছর। একটু কি ইমোশনাল হয়ে পড়ছেন বা একটু গুজবাম্প দিছে? না, জাগোর জার্নিটা আমি বলবো আমার 4টা ফিল্মের মধ্যে জাগোর জার্নিটা ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। মানে বিকজ আমরা যেই সময় জাগো বানাই সেই সময় আসলে একটা স্পোর্টস ফিল্ম বাংলাদেশে বানানোটা খুব ডিফিকাল্ট ছিল টেকনোলজি ওয়াইজ। এখনের মতো এত মিররলেস ক্যামেরা, ডিএসএলআর, এইচডি ক্যামেরা সবার হাতে হাতে, ইভেন ফোনেও আমি যদি 2টা শট নিই আমি এটা সামহাও লাগাতে পারবো, এটা ছিল না। তখনও 35-এর যুগ। সেই সময়ে 35-এর ক্যামেরাকে পাশ কাটা ফুটবল নিয়ে সিনেমা বানাতে যাওয়া, ইট ওয়াজ আমি বলবো যে এটা একটা পাগলামি ছিল। আমিও আসলে আই ওয়াজ ইয়াং, এটা আমার সেকেন্ড ফিল্ম ছিল, আমিও বুঝি নাই আসলে কোন পাগলামিতে নামছি। 67 ডেজ আমরা শ্যুট করছি 1.5 বছরের মধ্যে। খেলাটা আমার এখনও মনে আছে, কুমিল্লা স্টেডিয়ামে একসাথে 6 ক্যামেরা দিয়ে শ্যুট করছি। কোনো ভিএফএক্স ইউজ করার মতো বাজেট আমাদের কাছে ছিল না, সো লাইভ অডিয়েন্স দিয়ে একটা মানে দ্য হোল থিং একটা পাগলামি ছিল। আর হয়তো বা পাগলামি ছিল বলেই ওইটা আজও মানে আমি বলবো যে আমাকে মানুষ হয়তো বা ম্যাক্সিমাম চিনে জাগোর সাথে অ্যাসোসিয়েশনের কারণে। তো হ্যাঁ, জাগোর জার্নিটা ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। মানে ওইটা করতে যে পরিমাণ কষ্ট আমার করতে হয়েছে, বাট আনফর্চুনেটলি দি থিং ইজ আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ফিল্মের বা মিডিয়ার ইনফ্রাস্ট্রাকচার এমন যে এই মুহূর্তে জাগো কিন্তু কোথাও নাই, ইউটিউবেও নাই, কোথাও নাই, কোনো ওটিটিতেও নাই। আনফর্চুনেটলি প্রডিউসারদের কাছে একটা প্রপার এইচডি কপিও নাই। তো একটা ছবি, আমার 4টা ছবির মধ্যে এই একটা ছবি আমি প্রডিউস করি নাই নিজে। অ্যান্ড আই উইশ ছবিটা আমি প্রডিউস করতে পারতাম। দো আই থ্যাঙ্ক ইন্টারস্পিড, শারজিল ভাই, আদনান ভাইকে আই থ্যাঙ্ক দ্যাম। সেই মুহূর্তে তারা আমার উপরে ট্রাস্ট করছিল। বাট ওনারা যেহেতু ফিল্ম লাইনে নাই, আমি যেহেতু এই লাইনে আছি, আমার কাছে মনে হয় যে ফিল্মটা মানে অ্যাটলিস্ট কোনো একটা প্ল্যাটফর্মে এটা থাকা দরকার ছিল। আমার কাছে একটা এইচডি কপি আছে, এইচডি কপি নাই। তো এনিওয়ে, ইট ইজ হাউ ইট ইজ। জাগো কেন, মানে তৎকালীন সময় আমি যদি আপনার এই জাগোর ইমিডিয়েট আগে বলি তাহলে অস্তিত্ব আমার দেশ দিয়ে না, অস্তিত্ব আমার দেশ না, আমি শুধু জাগোতে, এখন জাগোতে থাকি। বাংলাদেশে তো নেই স্পোর্টস ফিল্ম, জাগো দিয়ে শুরু হলো। তার ইমিডিয়েট আগে ইন্ডিয়া একটা সংহত করলো, 2টা করছিল, লাগান আর না ইন্ডিয়া। আপনার ইমিডিয়েট আগে করলো হচ্ছে গোল নামে, গোল, এটাও ফুটবল। আর তার আগে করলো হচ্ছে লাগান, এটা বেশ আগে। হ্যাঁ, লাগানের মাঝে করছে চাক দে ইন্ডিয়া। চাক দে ইন্ডিয়া, ওকে।
আপনি যখন শুরু করলেন হ্যাঁ কি চিন্তা করলেন যে জাগোই কেন? এখানে একটা রোমান্টিক গল্প হতে পারতো, এখানে একটা ক্রাইম থ্রিলার হতে পারতো, মানে ওয়াই জাগো, মানে স্পোর্টস কেন? আচ্ছা কোত্থেকে চিন্তাটা আসলো আপনার? ওয়েল আমি ক্যাট কলেজে থাকতে আমি স্পোর্টসে অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম। আই ওয়াজ এ কলেজ গেমস প্রিফেক্ট অফ মাই ক্যাট কলেজ। আমাদের তো একটা প্রিফেক্টশিপ হয় ছাড়ো, তো আমি কলেজ গেমস প্রিফেক্ট ছিলাম। আমার ক্যাট কলেজ লাইফটা কাটছে হচ্ছে স্টেজে আর খেলার মাঠে। পড়ালেখাতে অনেকটা বেশি আমি করি নাই। আমি হিউম্যানিটিজের মানে আর্টসের স্টুডেন্ট ছিলাম, সো মিটু। হ্যাঁ, তো অত পড়ালেখা আমার করতে, যদিও এটা আমার নিজের চয়েস ছিল। ক্যাট কলেজে যেয়ে যখন দেখছি যে সবাই এত পড়ালেখা নিয়ে বেজে, আমি চিন্তা করছি যে ভাই এত পড়ালেখা করা যাবে, এত ভালো স্টুডেন্টও আমি ছিলাম না। তো এনিওয়ে আমার ক্যারেট কলেজের 6 বছর কাটছে হচ্ছে স্টেজে আর খেলার মাঠে। তো তারপর আমি বের হয়ে আর্মিতে ঢুকলাম, আর্মি থেকে বের হয়ে গেলাম, বের হয়ে ভুইয়া একাডেমিতে গেলাম ল পড়তে, ওইটাও হলো না। সরি, বের হয়ে আমি ভুইয়া একাডেমিতে ঢুকছি, ভুইয়া একাডেমি থেকে আমি আর্মিতে চলে গেলাম। আর্মি থেকে বের হয়ে তখন আইবিতে একটা স্কলারশিপ দিত বোর্ডে, যারা সামহাও ক্যারেট কলেজের বদলতে মেট্রিক ইন্টারমিডিয়েটে আমার মেধা তালিকায় স্থান ছিল, আমি স্কলারশিপটা পেলাম। 1.5 বছর আমি আইবিতে ছিলাম, তারপর আমি একটা স্কলারশিপে আমেরিকায় চলে যাই। আমেরিকায় থাকা অবস্থায় অ্যারাউন্ড 7 বছরের মতো আমি ছিলাম। তখন আই রিয়েলাইজ আই ওয়ান্ট টু বি এ ফিল্ম মেকার। তো কাকতালীয়ভাবে আমি 2006-তে দেশে ব্যাক করি এবং 2007-এ আমি অস্তিত্ব আমার দেশ বানাই, মাই ফার্স্ট ফিল্ম। অ্যান্ড দেন 2008-এ আমার মনে হলো যে একটা স্পোর্টস ফিল্ম করা দরকার। সেই মুহূর্তে ইন্ডিয়াতে তুমি যেটা বললা লাগান হয়েছে, চাক দে ইন্ডিয়া। আমার মনে আছে আমার তখন বাড়িধারা ডিএইচএসের 3 নম্বর রোডে একটা অফিস ছিল, খুব ছোট্ট একটা অফিস। তো একদিন বসে বসে আমি চাক দে ইন্ডিয়া দেখতেছিলাম, দেখতে আমার মনে হয় আরে আমাদের দেশে একটা স্পোর্টস ফিল্ম নাই, এটা কেমন কথা। আমার বাবা আবার ইস্ট বেঙ্গল মোহামেডানের গোলকিপার ছিল। তাই? হ্যাঁ, আমি আমার ক্যাট কলেজ টিম, ইউনিভার্সিটি টিমের গোলকিপার ছিলাম। সো ফুটবল সর্ট অফ রানস ইন আওয়ার ব্লাড। আমার মনে হয় যে বাংলাদেশে যেরকম একটা খেলাধুলা নিয়ে একটা ছবি বানানো যায়, ওই চিন্তা থেকেই জাগর চিন্তাটা আসা। অ্যান্ড অলসো আমি যখন আমাদের এলাকায় মানে আমি যখন কুমিল্লায় ছিলাম ছোটোবেলায় ক্যাট কলেজে যাওয়ার আগে, মানে খেলাধুলাটা খুব মানে একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ লাইফ ছিল। আমার বাসার 1 মাইল রেডিয়াসের মধ্যে আমাদের প্রায় 13টা মাঠ ছিল, ইনক্লুডিং 2টা মাঠ আমার বাসার, মানে আমার বাসাটা, আমার দাদার বাড়িটা অনেক লম্বা, একদম রাস্তা থেকে নদীর পার পড়ছে। কুমিল্লার বাসা, যেটাতে আমি আই ওয়াজ বর্ন। তো আমরা খেলতে খেলতেই বড় হয়েছি। তো যাবো, কিন্তু আমরা শ্যুট করছি আমার ঠিক যেই জায়গাটাতে আমি বেড়ে উঠছি কুমিল্লাতে, এবং ওখানে যেই প্লেয়ারগুলোর নাম ম্যাক্সিমাম হচ্ছে আমার ফ্রেন্ডদের যেই নাম ছিল ছোটোবেলায়। সো ইট ওয়াজ সর্ট অফ এ ট্রিবিউট টু মাই চাইল্ডহুড। যদিও এই মুহূর্তে 13টা মাঠের মধ্যে একটা মাঠও নেই, সবগুলা মাঠে উন্নয়ন হয়ে গেছে আর কি। দেশে যে বিপুল উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নগুলো হয়ে গেছে। ঠিক জসকোটের পাশে আমাদের বাসা, তো জসকোটের মধ্যে ছিল 1, 2, 3, 4, 5, 6, 7টা মাঠ ছিল শুধু কোর্টের ভিতরে। কোর্টেরগুলো তো উঠছেই। আমার নিজের বাসায় একটা মাঠ 8টা, বাসার পাশের বাসায় আরেকটা লম্বা মাঠ 9টা, প্লাস আরও সব মিলে 13টা মাঠ ছিল, একটা মাঠও নেই। তো এনিওয়ে জাগো ওয়াজ এ ট্রিবিউট টু মাই চাইল্ডহুড, মাই লাভ ফর স্পোর্টস। আর আমার কাছে মনে হচ্ছিল যে মানে বাংলাদেশে একটা স্পোর্টস ফিল্ম হবে না, এটা কেমনে হয়। তো ওইটা নিয়েই আই রোড দ্য স্ক্রিপ্ট অ্যান্ড দেন আই পিচড, কয়েক জায়গায় পিচ করতেছিলাম। ফাইনালি আই গট এ প্রডিউসার, ইন্টারস্পিড। 2 ভাই ওনারা, শার্জিল করিম এবং আদনান করিম। বেসিক্যালি শার্জিল ভাই ইজ দ্য ওয়ান যে বলছে যে না, হি ইজ অলসো এ ভেরি মানে বিশাল ফুটবল লাভার। তো সে তখন বলছে যে না, লেটস গো মেক ইট। ওনারাও আসলে জানতো না ওনারা কী জার্নিতে ঝাঁপ দিচ্ছে। তো সবাই মিলেই আমরা একটা পাগলামিতে ঝাঁপ দিলাম আর কি। ঝাঁপ দেওয়ার পর আমরা বলছি যে আল্লাহ, আমরা কত বড় একটা বিপদে পড়ছি। এটাকে মানে বিকজ টেকনোলজি ওয়াইজ তখন বাংলাদেশ রেডি ছিল না এই ধরনের একটা ফিল্ম করার জন্য। অ্যান্ড দেন এত বড় ক্রু, এতদিন আমরা 67 ডেজ শ্যুট করছি। কক্সবাজার, কুমিল্লা, এই গানটায় যে ঝুমঝুম বৃষ্টি 4 দিন আমরা শ্যুট করছি টাঙ্গাইলের মহারায়। তো
অ্যাজ আই স্যাড এটা একটা পাগলামি ছিল, আর একটা অনেস্ট পাগলামি ছিল। আমি বলবো যে এটা একটা অনেস্ট পাগলামি ছিল, অ্যান্ড আই এম গ্ল্যাড যে ইউনো পাগলামিটা সেই মুহূর্তে আমরা করছিলাম বলেই হয়তো বা জাগো হয়েছে। জাগোর পর বাংলাদেশে এটা 2024 বছর আর একটা স্পোর্টস ফিল্ম হয়েছে, সেটা হচ্ছে দামাল, রাফি যেটা বানাইছে। আমি ওটাতে সামহাও আমার থাকার সুযোগ, মানে থাকার মানে ক্যামেরার পেছনের টিমটাতে, স্পেশালি খেলার অংশটায় আমি রাফিকে সাহায্য করার চেষ্টা করছিলাম আর কি। সো কেমন হয়েছে দামাল আপনার চোখে? আমি যেটা বলবো যে দামাল স্বাধীন বাংলা ফুটবল দল তো প্রথমে আমি বলিনি, আমিও কিন্তু জাগো স্বাধীন বাংলা ফুটবল দলের উপরই বানাতে চেয়েছিলাম, বাট পরে যখন দেখলাম লজিস্টিক্যালি এটা সম্ভব হবে না, 2009 মানে 1971কে তুলে আনা, নদিয়াতে এতগুলা ম্যাচ, এইভাবে এটাকে সম্ভব না। তারপর আমরা স্টোরিটাকে মানে চেঞ্জ করে নিয়ে আসি যে ওকে স্বাধীন বাংলা ফুটবল দল এটার পার্ট থাকবে, বাট এটা আসলে একটা মেটাফোর হিসেবে আসবে। রাফি যেহেতু দামালটা পুরোটাই স্বাধীন বাংলা ফুটবল দলের উপরে করতে গেছে, আমার কাছে যেটা মনে হয়েছে যে দ্য ফিল্ম ওয়াজ মোর অ্যাবাউট 71 দ্যান অ্যাবাউট স্পোর্টস। স্বাধীন বাংলা ফুটবল দলের যেই ইমোশনটা ওইটা হয়তো বা আরও আসতে পারতো, কারণ স্বাধীন বাংলা ফুটবল দলে তো আর শুধু 2-3 প্লেয়ার ছিল না, এতগুলো প্লেয়ার ছিল ওদেরকে বাট আমি আই আন্ডারস্ট্যান্ড ওরও তো অনেক লিমিটেশন ছিল, আমি নিজে যতটুকু দেখছি, ফান্ডিংয়ের লিমিটেশন, 71 বানানো, সব কিছু মিলা দে ট্রাইড, বাট হ্যাঁ ভালোর তো কোনো শেষ নাই, জাগো তো আর অনেক ভালো হতে পারত। 2008 সালে জাগোতে মাল্টিকাস্টিং এবং খুব ভারী মাল্টিকাস্টিং, এতজন স্টারকে নিয়ে, সেই সময়কার তারা সবাই স্টার, এটা ডিল করাটা কি মানে খুব সহজ ছিল আপনার জন্য? একসাথে এতজন কাস্টিংকে আপনি কিভাবে? 2000 জাগোর জার্নি শুরু হয়েছে 2008-এ, কাস্টিং হয়েছে 9 আমরা শুটে গেছি। আমি তো আর এখনের খিজিরাত খান আর তখনের খিজিরাত খানের মধ্যে তো অনেক পার্থক্য আছে। এখন যেমন অনেক কিছু আমি মাথা দিয়ে চিন্তা করি। হ্যাঁ, আমার লাস্ট ফিল্মও মাল্টিকাস্টিং, ওরা 7 জন, যেটা জাগোর পরে অনেক বছর পরে এসে আমরা সেটা তো আসবো, হয়তো শেষের দিকে আসবো। তো যেহেতু ফুটবল খেলা ছিল, আমার তো মাল্টিকাস্টিং ছাড়া অপশন নাই, বাট ওইটা যে আমি খুব প্ল্যান করে করছি এমন না। আমার ইয়ে ছিল যে আমি ফুটবল নিয়ে সিনেমা বানাতে চাই, শুধু ফুটবল নিয়ে সিনেমা বানাতে গেলে তো আমার মাল্টিকাস্টিং হবেই, 2টা টিম থাকবে, এত এত লোক দরকার হবে। তো আর তুমি যেটা বললা যে সবাই সুপারস্টার ছিল, হ্যাঁ আচ্ছা, ফর্মাল প্রোগ্রামে তো যেটা বল যে ইয়ে ছিল, অনেক সুপারস্টার ছিল। সুপারস্টার বলতে তখনকার স্টার কে ছিল? ফেরদৌস ভাই ছিল, তারেক আনাম ভাই ছিল, আর বাকিরা কিন্তু সবাই তাদের নতুন জার্নি শুরু করেছে। শুভর ফার্স্ট ফিল্ম এটা, রনক হাসানের ফার্স্ট ফিল্ম এটা, নাইমের ফার্স্ট ফিল্ম এটা, বিন্দুর আই থিঙ্ক সেকেন্ড ফিল্ম এটা। সো দে ওয়ার অল কিডস, ইভেন আই ওয়াজ ইয়াং। সো আমি বলবো যে স্টার বলতে কে ছিল? ফেরদৌস ভাই আর তারেক আনাম ভাই। এখন ফেরদৌস ভাই এমন একটা মানুষ যে ততদিনে যখন উনি জাগোতে আসছে, ও জাগোর আগে অলমোস্ট 200 এপার বাংলা ওপার বাংলা 200-র মতো সিনেমা করে আসছে। তারেক ভাই এনএসডি থেকে পড়ালেখা, সো দে নো হাউ টু ব্লেন্ড। এবং এই দুটা মানুষ আসলে অনেক হেল্প করছে, যে ইয়াং ডিরেক্টর একটা গল্প বলার চেষ্টা করতেছে। সো ওদের কাছ থেকে আমি আসলে কোনো ধরনের মানে নেগেটিভ কিছু পাই নাই। ফেরদৌস ভাই, তারেক ভাই ওয়াজ ভেরি, বরঞ্চ পিকচিগুলারে মেনটেন করতে যে আমি অনেক আলাদা গেছিলাম। স্বাভাবিক, ওদের ফার্স্ট ফিল্ম, ওরাও ফ্রেশ ব্লাড। আমি হয়তো বা এখন হলে ওদেরকে যত ইজিলি হ্যান্ডেল করতে পারতাম, তখন আমি সেটা পাইনি, বিকজ আই ওয়াজ ইয়াং টু। সো মাশাল্লাহ এখন ওরা সবাই এস্টাবলিশ স্টার, শুভ, রনক, নাইম, বিন্দু যদিও ছেড়ে দিছে, ওইভাবে অ্যাক্টিভ না মিডিয়াতে, বাট আমার 3টা মেইন লিড কিন্তু এখন মিডিয়াতে দেয়ার। তো মাল্টিকাস্টিংটা ওয়াজ, অ্যাজ আই সেড, ইট ওয়াজ নট প্ল্যান্ড। এটা গল্পের প্রয়োজনে আসছে, আমি গল্পের প্রয়োজনে করছি, অ্যান্ড আই অ্যাকচুয়ালি লাইক মাল্টিকাস্টিং। আমি আমার মাল্টিকাস্টিং ফিল্মের ডিজাইনে বোঝা যায়, আমি মাল্টিকাস্টিং পছন্দ করি, বিকজ আমার কাছে মনে হয় যে আমার গল্পগুলাই এমন হয় যে মানে মাল্টিকাস্টিং থাকলে আমার জন্য আই ফিল কমফোর্ট, যে অলওয়েজ ফ্রেমটা ভরা থাকে, এ ফল করলে ওর দাঁড়ায় যায়, ওদের মানে আমরা একটু চাইল্ডহুডের দিকে যাই, যেটা হচ্ছে ক্যাডেট কলেজে যাওয়াটাকে
নিজের ইচ্ছায় নাকি পরিবার থেকে আর সমস্যা? আমার পার্সোনালি আমার ফ্যামিলি সব, আমি ক্যারেট কলেজে কোচিং করছি, 1 বছর কোচিং করছি, তো এটা কি ফ্যামিলির উইশে নাকি আপনার টার্গেট যে আমি ক্যারেট কলেজে পড়বো? না, ক্যারেট কলেজ আসলে আমি একটা তখন কি জেলা স্কুলে 5 থেকে 6-এ উঠবো, মানে 6-এ পড়তেছি তখন, এত কিছু তো আমার একটা ভাই ছিল, সে কুমিল্লা ক্যারেট কলেজে পড়তো, আমার আপন খালাতো ভাই, এবং সে খুব ভালো করত, মানে আমার মায়ের সাইডের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। তো কুমিল্লা ক্যারেট কলেজে, ইনফ্যাক্ট সেও কুমিল্লা ক্যারেট কলেজের কলেজ গেমস প্রিফেক্ট, খুব ভালো বিতর্ক করতো। তো স্বাভাবিক, আপন খালাতো ভাই, আমার মা চাইতো যে সে খুব ভালো করতেছে, আমি যাতে ওই ফুড স্টেপটা ফলো করি। প্লাস কুমিল্লা শহরটা, আমরা যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, আমার মা চিন্তা করছিল যে, মাকেই বলতেছি বিকজ এটা তারই ব্রেন চাইল্ড, যে আসলে কুমিল্লায় থাকলে ওইভাবে পড়ালেখা ভালো হবে না, আর আমি অত ভালো স্টুডেন্ট ছিলামও না। তো কোনোভাবে যদি ক্যাট কলেজে যে আমাকে দিতে পারে তাহলে এটা আমার জন্য ভালো হবে। তো তারপর ওখানে ক্যাট কলেজের কোচিং করি, আর সামহাও ক্যাট কলেজে টিকে যাই আর কি। বাট আমি কুমিল্লা না, আমি গেলাম সিলেটে কেন গেলাম? কারণ কুমিল্লাতে তখন খুব কম্পিটিশন, সবাই কুমিল্লা চয়েস দিত। আপনি চয়েস দিলেন সিলেট? হ্যাঁ, আমার মা ফার্স্ট চয়েস দিল সিলেট, সেকেন্ড চয়েস দিল কুমিল্লায়। আনফর্চুনেটলি আমি যেবার পরীক্ষা দিলাম, এবার সবচেয়ে বেশি ক্যান্ডিডেট পরীক্ষা দিল সিলেটে। তো যাই হোক, আই এম গ্ল্যাড যে আমি সিলেটে গেছি। সিলেট ক্যাট কলেজ হোল্ডস, মানে ইট হ্যাজ এ ভেরি স্পেশাল প্লেস ইন মাই লাইফ। এবং আমার ফিল্ম মেকিং কেরিয়ারের সবচেয়ে বড় প্রজেক্টটা আসলে সিলেটেই আমি করলাম, এখন আজ অবধি আর কি, আমার রিসেন্ট ফিল্মটা। তো হ্যাঁ, আর ক্যারেট কলেজে আসলে যাওয়ার পর হয় কি, আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, জীবনে তো আমরা আসলে সুযোগ পাই নাই। জেলা স্কুলের আগে, যদি আমার স্কুলগুলো খুব ভালো ছিল, মিশনারি স্কুল, জেলা স্কুল, বাট ওইসব স্কুলে তো আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের এত, ওই অ্যানুয়াল স্পোর্টস। আর জেলা স্কুলে একবার ডিবেট হয়েছিল, ওই ডিবেট আমি করছিলাম, আই রিমেম্বার। বাট ক্যারেট কলেজে যাওয়ার পর তো মানে দি মোমেন্ট ইউ ল্যান্ড, ইউ হ্যাভ এভরিথিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার কালচার বলো, স্পোর্টস বলো, মানে সো মেনি অপরচুনিটিস। ওখানে যাওয়ার পর আমার মনে হয়, আরে যে এত কিছু করার আছে, তো আই টুক দোজ অপরচুনিটিস। আমি ক্যারেট কলেজ আমাকে শেপ আপ করছে। যদিও আমি ক্যারেট কলেজের 6টা বছর আমার খুব কষ্ট হয়ে গেছে, আই ডিডন্ট ফিট ইন। আমি সবসময় বলি যে আমি মিসফিট ক্যারেট। যেমন ক্যারেট কলেজের খুব কম লোকজনই কিন্তু মিডিয়াতে আসে। কেন আসে? বিকজ ক্যারেটটা খুব স্ট্রাকচার্ড থাকে। ক্লাস 7 থেকেই ওদেরকে এমনভাবে শেখানো হয় যে এভরিথিং লাইফ সম্পর্কে ডিজাইন। তো আমি তো পুরো উল্টা পথে হাঁটতেছি। তো বাট হ্যাঁ, আমার অর্জন যা জীবনে, ওইটার বেসটা ক্যারেট কলেজ শেপ নিয়ে, মানে পুরা নয়তো একটা কুমিল্লার একটা মানে কাপ্তান বাজারের ছেলে, যে আমি ক্লাস 8 থেকে ন্যাশনাল ডিবেটে যেতাম, অ্যান্ড দেন আমি বোর্ডে 2বার স্ট্যান্ড করছি, এগুলো কিচ্ছু হতো না, আমি হার্ডলি একটা ফার্স্ট ডিভিশন পাইতাম। আমি তো জানি আমার ফ্রেন্ড সার্কেল যারা জেলা স্কুল থেকে পাস করছে তাদের অ্যাভারেজ রেজাল্ট কি, হার্ডলি, এবং আমার থেকে অনেক ভালো স্টুডেন্ট। সো বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য ডিসিপ্লিন, বিকজ অফ দ্য স্ট্রাকচার, আই শেপড আপ। তো ওইটার জন্য অবশ্যই ক্যারেট কলেজকে আমি ধন্যবাদ দিই, আমার মাকে ধন্যবাদ দিই আমাকে পাঠানোর জন্য। বাট হ্যাঁ, আমাকে যদি জিজ্ঞেস করা যে আমি কি ক্যারেট কলেজে যাইতাম, আমার নিজের চয়েস, আমি হয়তো বা যাইতাম না। আর্মি ছাড়লেন কেন? এই ডিজাইন লাইফটার জন্য? আর্মিতে যাওয়াটা একটা কাকতালীয় ইয়ে ছিল। আমাদের ক্যারেট কলেজে যখন আমরা যাই, আমাদেরকে বন্ড সাইন দিতে হয় যে আমরা সেনাবাহিনীতে পরীক্ষা দিব। আমি পরীক্ষাটা দিলাম, আইএসএসবি দিতে হয় আমাদেরকে। আইএসএসবিতে যখন যাই, আমার অনেক ওই ব্যাচটাতে সব ক্যারেট ভর্তি ছিল। আমার প্ল্যান ছিল আমি ফার্স্ট দিনই বেরোয় চলে আসবো যেভাবে হোক। তো আমি বললো এতদিন পর দেখা হয়েছে, 3 দিন থেকে যা। এই 3 দিন থাকতে যাই সামহাও আইএসএসবিতে টিকে গেছি। সবাই চল যাই। আচ্ছা, এই স্রোতে চলে গেছি, বিএমএতে চলে গেছি। যাওয়ার পর আই রিয়েলাইজ যে আই কেম টু দ্য রং প্লেস। আমি ক্যারেট কলেজে 6 বছরই নিতে পারি নাই, আর্মির লাইফটা আমি নিতে পারবো না, এটা আমি রিয়েলাইজ করছি। অ্যান্ড দেন আমি অথরিটিকে জানাইছি যে আমি থাকবো না। তারপর একটা লম্বা সময় আমাকে ফাইট করতে হয়েছে। ফাইটটা করে আলটিমেটলি আমি অথরিটিকে বুঝাইতে পারছি যে অ্যাকচুয়ালি আই এম নট ফিট ফর। হ্যাঁ, তো দে লেট মি গো, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য টাফেস্ট অ্যান্ড দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। যে ওই বয়সে আমি আসলে বুঝতে পারছিলাম যেটা আমি চাই না। তো যদিও ইনিশিয়ালি আই ওয়াজ ডুইং গুড ইন দ্য একাডেমি, বাট ওইটা আমার জন্য ছিল না। অ্যান্ড আমি ওই ডিসিশনটা যে নিতে পারছি। তারপর অবশ্য আমার বাবা আমাকে ত্যায্য করে দিছিল, 2 বছর আমার সাথে কথাবার্তা বলে নাই। বাট দেন ইন দ্য প্রসেস আমার মনে আছে আব্বু আমার সাথে মানে প্রপারভাবে কথা বলছে আমি আমেরিকা যখন চলে যাচ্ছি তখন। তো
সো আমেরিকা গেলেন, আমেরিকায় থাকলেন, আমেরিকায় আন্ডারগ্র্যাড করলাম হ্যামলিন ইউনিভার্সিটিতে। কোন সাবজেক্টে? আমি করলাম ইকোনমিক্সে আর কমিউনিকেশনে। আর আমি যেই ইউনিভার্সিটিটাতে গিয়েছিলাম ওই ইউনিভার্সিটিটা মিডওয়েস্টে, মানে আমেরিকার মিডওয়েস্টের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট থিয়েটার স্কুল ছিল ওদের। সো আমার যত ইলেকটিভ সব হচ্ছে এই থিয়েটার স্কুলে নেওয়া। আমি সারাদিন এই থিয়েটারে ওদের গিয়ে দেখতাম। তখন অনেক সময় ছিল, মানে আই ইউজ টু হ্যাভ লট অফ টাইম, প্রচুর সিনেমা দেখা হয়েছে। অ্যান্ড দেন স্লোলি আই রিয়েলাইজ যে অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু ডু। তারপর আমি এলাতে গেলাম, এলাতে যে এক বছর থাকলাম, কিছু প্রোডাকশনে কাজ করলাম, ঘোরাঘুরি করলাম। অ্যান্ড দেন আই রিয়েলাইজ যে আসলে আমি সিনেমা বানাতে চাইলে আমি আসলে দেশে এসে বানাতে চাই, আমি নর্থ আমেরিকায় সিনেমা বানাতে চাই না। বিকজ আমি যে গল্পগুলো বলতে চাই এই গল্পগুলো আমার নিজের দেশের গল্প। আমার দেশের গল্প তার আমেরিকায় বসে বলতে পারবো না। তো 2006-তে আমি দেশে আসি বিয়ে করার জন্য। অ্যান্ড দেন আমি আর যাই নাই। সো 2006 অস্তিত্ব আমার দেশ শুরু করলাম, 7-এ রিলিজ পাইলে আর কি। এভরিথিং ওয়াজ লাইক, মানে নাথিং ওয়াজ প্ল্যান্ড, ইনস্টিংটিভ। আমি সারা জীবনে ইনস্টিং দিয়েই আমার যা হয়েছে। ইভেন্ট ফেস করছেন, ওই ইভেন্ট থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, দেন ফিউচার প্ল্যান। হ্যাঁ, মানে আমি এমন না যে খুব প্ল্যান করে আসা, আমার নাথিং ইজ প্ল্যান। যখন যেটা হয়েছে সেই ইভেন্টটাকে মনে হয়েছে যেটা এখন করা দরকার আছে, ঠিক আছে এখান থেকে ওইভাবেই করা হয়েছে। পড়ালেখা করলেন হচ্ছে আমেরিকায়, কালচার। 5 বছর ব্যাংকে কাজ করছি অ্যাজ এ ব্যাংকার। আমি ইউএসএ, হ্যাঁ 5 বছর আই ওয়াজ এ ব্যাংকার। আমি লোন ডিপার্টমেন্টে কাজ করতাম একজন ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে। ওকে, মানুষকে টাকা পয়সা দিতাম তাদের ক্রেডিট। সো এদিকে জব করলেন, ওখানে কিছু প্রোডাকশনে কাজ করলেন, ওয়েস্টার্ন প্রোডাকশনে কাজ করলেন, থিয়েটারও যেটা দেখলেন ওয়েস্টার্ন থিয়েটার দেখলেন। বাংলাদেশে আসে প্রথমে অস্তিত্বে আমার দেশটা বানালেন। একটা ছেলে যেখানে দেশ থেকে এতদিন দূরে ছিল, সে দেশে এসে হয়তো ওয়েস্টার্ন কালচার ফলো করে হয়তো একটা রোমান্টিক কিছু বানাতে পারে, সে একটা অ্যাকশন থ্রিলার বানাতে পারে, দেশের গল্প, একজন বীর শ্রেষ্ঠকে নিয়ে গল্প, মতিউর রহমানের গল্প। এটা কিভাবে সম্ভব? মানে দেশের প্রতি যে টানটা, ওই যে আমি দেশকে নিয়ে কিছু করতে চাই, আমি ওই মাটিতে গিয়েই সিনেমাটা বানাতে চাই, অস্তিত্বে আমার দেশটা কিভাবে একটা ওয়েস্টার্ন কালচার প্র্যাকটিস করে একটা ছেলে? না, এরকম এত বড় এত ডিপলি যে তুমি যেভাবে বলতেছো সেভাবে চিন্তা করিনি। আর তুমি যেটা বললা যে রোমান্টিক ছবি বা অ্যাকশন থ্রিলার, আমার কাছে অস্তিত্ব আমার দেশ ইজ এ রোমান্টিক ফিল্ম, ইট ইজ অ্যান অ্যাকশন থ্রিলার। আচ্ছা, আমি একদিন আমেরিকায় থাকা অবস্থায় যখন পেপার পড়তেছিলাম, পেপারে মতিউর রহমান স্যারের ওয়াইফ মিলি রহমান, উনি একটা বই লিখতেছিলেন মতিউর রহমানকে নিয়ে। ওই বইটার কিছু পেজ আমার পত্রিকাটা কোন পত্রিকায় আসছে আমার এটা ঠিক মনে নেই, আমি একটা পত্রিকায় পেলাম, পড়ে আমি পড়লাম। এটা 1-2 সপ্তাহ ধারাবাহিকভাবে একটু পার্টস আসছে, আমি পড়লাম। পরে আমি ওখান থেকে ওনার সাথে যোগাযোগ করি যে আমি স্যারের, তার আমার কাছে মনে হলো তার ওয়াইফ এরকম একটা লিখতেছে, একদম ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, যা লিখতেছে যেই ডায়লগুলো লিখতেছে এটা মতো স্যার বলে গেছেন। তো আমি যোগাযোগ করি, আমি এরকম যদি কখনো সিনেমা বানাতে চাই, আমি এটা নিয়ে কাজ করতে চাই, যদি আপনি পারমিশন দেন। তো উনি বলে হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। তারপর আই থিঙ্ক আমি সামহাও বইটা কালেক্ট করে আমেরিকাতে, মানে এখানে আমার ফ্যামিলিকে বলি বা আমার কাকে জানি আমি বলছিলাম, আমার খেয়াল নাই, বইটা আমাকে পাঠায়। ওই বইটার আদলে আমি একটা স্ক্রিন প্লে লিখি, মাই ফার্স্ট স্ক্রিন প্লে, সরি দ্যাট ওয়াজ মাই সেকেন্ড স্ক্রিন প্লে। আমি আরেকটা স্ক্রিন প্লে লিখছিলাম একটা আমেরিকান ফিল্মের জন্য। সো অস্তিত্ব আমার দেশ আমার সেকেন্ড রিলিজড না, তো ওটার নাম ছিল নট গিলটি অ্যাজ চার্জড। ইট ওয়াজ অলসো অ্যাকশন থ্রিলার, টেরোরিজম নিয়ে। তো এনিওয়ে, দেশে যখন আসি আমার কাছে তখনও তো ওই স্ক্রিন প্লেটা ছিল। তারপরে এসে মিলি রহমান, ওনার সাথে যোগাযোগ করি, ওনার কাছ থেকে পারমিশন নিই, উনি সাথে ছিলেন। আমার মনে আছে আমার প্রথম অফিসটা ইয়েতে, ওই জায়গাটাকে কী বলে, ফার্ম গেটে, মণিপুরি পাড়ায় ওনার বাসার উপর তালার একটা রুমে। যেহেতু আমার প্রোডাকশন কোম্পানি আর মতিউর রহমান ফাউন্ডেশন মিলে আমরা ছবিটা করছিলাম, সো উনি বললো যে আমার তো অন্য জায়গায় যাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে, তুমি এখানেই। তো ওনার একটা চিলেকোঠা রুম ছিল, ওই রুমের থেকেই। তো আর আই কাম ফ্রম এ 71 ফ্যামিলি। মুক্তিযুদ্ধটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমার 2 মামা মুক্তিযোদ্ধা ছিলেন, একজন শহীদ হয়েছেন, একজন 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে রেকগনাইজ করার জন্য প্রথম চিঠিটা উনি লিখছিলেন, পরবর্তীতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পায়। সো সামহাও 71 আমাকে খুব বেশি টানছে। তো আমার কাছে মনে হচ্ছে যে লাইফে ফিল্ম মেকার হিসেবে ফার্স্ট ছবিটা ওয়াই নট
on 71, and why not on one of our most gallantry hero. But of course, you think একভাবে তুমি চিন্তা করো, আর রিয়ালিটিস আমি আসছি, কিচ্ছু চিনি না, কাউরে জানি না, ফার্স্ট ফিল্ম, কোনো আর্টিস্টকে পাচ্ছি না, ফান্ডিং নাই, মানে আই অনলি হ্যাড মাই ল্যাপটপ। বাংলাদেশে এসে আমার মনে আছে আমি একটা টিভিসি বানাইছিলাম একটা রিয়েল স্টেট কোম্পানি। তো ওখান থেকে আমার একটা ছেলের সাথে পরিচয়, হি এন্ডেড আপ জয়নিং মি, এই আমরা দুইজন, অ্যান্ড মাই ল্যাপটপ, দ্যাটস হাউ আই স্টার্টেড। অ্যান্ড আমরা মনে হয় 8 মাসের মধ্যে অস্তিত্ব আমার দেশ বানাইছিলাম। আই থিঙ্ক 18 লাখ টাকা আমরা স্পেন্ড করছিলাম, অ্যান্ড উই রিকুপ দ্য মানি। মানে সব মানে অস্তিত্ব আমার, বাট হ্যাঁ, আই উইশ আমার প্রথম ছবিটা আসলে প্রপারভাবে বানাইতে পারতাম। ওই দুঃখটা আমার থেকে গেছিলো যে আমি 71 নিয়ে আসলে প্রপারভাবে সিনেমাটা বানাতে পারিনি। ওইটাই কিন্তু আসলে ইন্সপায়ার করছে আমাকে ওর আসার জন্য, যে আমি যে তখন এটা বানাতে পারি নাই, ওইটাই আমার মাথায় ছিল যে ইফ আই গেট অ্যান অপরচুনিটি আই উইল ট্রাই ওয়ান মোর অ্যাটেম্পট, প্রপার অ্যাটেম্পট অন 71. সো আলহামদুলিল্লাহ গট দ্য চান্স অ্যান্ড ইট ওয়ার্কড আউট। সো যদিও সিনেমাটা হলে প্রপারলি দেখাতে পারি নাই, হোপফুলি আগামী মাসে ওটিটিতে আসতেছে। ইন্টারন্যাশনাল ওটিটি অলরেডি লাইসেন্স করে ফেলছে, একটা না 7টা ইন্টারন্যাশনাল ওটিটিটাকে লাইসেন্স করছে, 2টাতে অলরেডি স্ট্রিমিং, 5টাতে ইনক্লুডিং ওয়ান অফ দি টপ ওটিটি ইন দ্য ওয়ার্ল্ড। আর বাংলাদেশের একটা ওটিটি, তাদের সাথে কথাবার্তা অলমোস্ট ফাইনাল। আমি যেহেতু সাইন করি নাই, নামটা বলতে পারতেছি না, বাট উইদিন এ উইক এটা ডিক্লেয়ার করে দেবো। তো দ্যাটস অ্যাবাউট ইট। ক্যারেক্টার চুজ করবেন কীভাবে ইয়েতে আপনার অস্তিত্ব আমার দেশে লেখার পরে চিন্তা করুন, নাকি কাউকে মাথায় ভেবেই লিখেছেন? না, ক্যারেক্টার কাউকে মাথায় রেখে তো লেখার তখন নিয়ে নেই, তখন জাস্ট লিখে গেছি। আমিও চিন্তা করি নাই যে আই উইল এন্ড আপ অ্যাক্টিং ইন ইট। ওইটা হলো যে আমি আসলে ওই সময় কাউকে কনভিন্স করতে পারতেছিলাম না যে ফর দ্যাট রোল। কারণ এটা তো একটা ডুয়াল রোল ছিল। দ্যাটস ওয়াই আমি আপনাকে যেটা জিজ্ঞেস করলাম যে আপনার মুখ থেকে আমি আপনারটা শুনি। না, আমি আসলে স্বাভাবিক, একটা বাইরে থেকে একটা ছেলে আসছে, আগে কখনো ফিল্ম বানায় নাই, কাউকে চিনে না, খুব ডিফিকাল্ট এই অল্প বাজেটের মধ্যে কাকে কনভিন্স করব, কে আসবে, খুব স্বাভাবিক না? তখনের কিজিরাত খান আর এখনের কিজিরাত খান তো এক না। এখন তো অ্যাটলিস্ট আই নো আই ক্যান টেক এ মিটিং উইথ এনিওয়ান। এগ্রি করবে না করবে সেটা অন্য কথা, মিটিংটা তো নিতে পারবে যে লুক দিস ইজ হোয়াট আই হ্যাভ ডান। তখন তো আমার এটা ছিল না। তো 2-1 জায়গায় মিটিং করার পর বুঝলাম যে আসলে এটা হবে না। তো আমার মনে আছে আমি একদিন ক্লিন শেভ করে ছোট চুল কেটে মানে অফিসে গেছি। তো যাওয়ার পর আমার দিকে, আমি মিলি রবানকে মিলি খালা ডাকতাম আর কি, তো খালা তাকায় আছে অনেকক্ষণ। আমাকে বললো কী অবস্থা, পাইছো কাউকে? আমি বললাম না খালা, পাইতেছি না কাউকে। তারপর উনি একটা ছবি নিয়ে আসছে, একটা অ্যালবামের, ওই ছবিটা দেখো। আমি বললাম হ্যাঁ। পরে যে ছবিটা দেখতে তোমার মতো, তুমি কি এটা খেয়াল করছো? আমি বললাম না। ওয়াই ডোন্ট ইউ ডু ইট? আমি বললাম আমি তো আসলে চিন্তা করি না এইভাবে। বলে যে না, ওয়াই ডোন্ট ইউ ডু ইট? তাই বললাম আমি একটু চিন্তা করি। তো চিন্তা করলাম, নিজেই কয়েকটা সিন অডিশন দিলাম, দিয়ে দেখলাম। তারপর প্রথম প্রোডাকশনে কি ফেস করলেন? প্রবলেম কি প্রবলেম তো অনেক। স্ট্রাগলটা ছিল হচ্ছে তখন 1/11 হয়ে গেছে দেশে। তখন আমাদের তখনকার জেনারেল মঈনের হাতে ক্ষমতা। আমার মনে আছে আমি যখন যশোর ক্যান্টনমেন্টে আমরা শ্যুট করতে, যশোর ক্যান্টনমেন্টটা আমাদের যশোর বেজ মতিউর, যেটা মতিউর স্যারের নামেই, শ্যুট করতে যাই, এমন একটা অফিসার আমাদেরকে অ্যাসাইন করা হলো যে আসলে anti-71, এবং পদে পদে আমরা আটকাচ্ছিলাম। স্বাভাবিক, মানে সেন্টিমেন্ট, যা মানে ম্যানেজমেন্ট ওয়াজ এগেইনস্ট দ্য নামটা মনে নাই, স্কোয়াড্রন লিডার ছিল। তো আমি খুব কষ্টে মানে বাকি শ্যুটটা করে ফেলছি, স্যারের গ্রামের বাড়িতে শ্যুট করছি, ঢাকাতে শ্যুট করছি, বাট মেইন পার্টটা যেটা, ওইটাতে যে আমি অনেক স্ট্রাগল করতেছিলাম। আচ্ছা, তো ওখানে আবার আরেক অফিসারের সাথে পরিচয় হলো, গ্রুপ ক্যাপ্টেন স্যার, ওনার নামটা মনে আছে, গ্রুপ ক্যাপ্টেন শিকদার স্যার। তো শিকদার স্যার বললো যে, আমি বললাম যে স্যার আমার তো ফাইনাল অপারেশনটা শ্যুট করতে হবে, উইচ ইজ হাইজ্যাকিং এ প্লেন। আমি নর্মাল শ্যুট করতে যে স্ট্রাগল করছি, আমি ওইটা কীভাবে করবো আমি জানি না। তো স্যার বললো যে আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি কী করা যায়। তো যেদিন আমার স্কেজুল শ্যুট, ওই দিন আমাকে স্যার এর আগের দিন বললো যে শোনো, কালকে তোমাকে আমি 45 মিনিটস দিব আর একটা এয়ারক্রাফট দেবো,
আর যে অফিসারটা অ্যাসাইন ছিল ওকে আমি একটা কাজে সাইডলাইন করে দেবো, তোমাকে এই 45 মিনিটসে মানে ফাইনাল অপারেশনটা শ্যুট করতে হবে। স্যার 45 মিনিটসে আমি ফাইনাল অপারেশন, দিস ইজ অল ইউ গট। উই এন্ডেড আপ শুটিং দ্য ফিল্ম। একটা P-33 প্লেন দেওয়া হয়েছিল রানওয়েতে। সো আমরা আসলে ওই 45 মিনিটসেই ওইটা শ্যুট করি। তো এনিওয়ে শ্যুট টুট শেষ করলাম। ওইটার জন্য পরে অবশ্য শিকদার স্যার বিশাল বিপদে পড়ছিল। তো ছবিটা পোস্ট নিজেরাই এডিট, নিজেরাই সাউন্ড ডিজাইন, মিউজিক সব নিজেদের, আচ্ছা, কারণ ফান্ডিং ছিল না তখন আর। অ্যান্ড দেন যখন রিলিজে আসলাম, ছবিটাতে জিয়াউর রহমান, আমাদের ওয়ান অফ দি সেক্টর কমান্ডার, ওনার যে ভাষণটা ছিল, আই মেজর জিয়াউর রহমান অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমান ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এই এতটুকু অংশ ছবিতে ছিল। ছবিটা সেন্সরে আটকায় দিল যে না, এই ভাষণ দেওয়া যাবে না। তো আই ওয়াজ লাইক, এবং আমার মনে আছে 26শে মার্চ আমাদের রিলিজ, 23 তারিখ আমরা জানলাম ছবি সেন্সরে আটকায় গেছে। আচ্ছা, কাকতালীয়ভাবে তো আমাদের তো মাথায় হাত যে আল্লাহ কেমনে কি, হলই পাইছি একটা, শুধু সিনেপ্লেক্স পাইছি, বিকজ আমরা তো ডিজিটালি শ্যুট করছি, ডিজিটাল প্রজেকশন তো বাংলাদেশে নাই, সিনেপ্লেক্সও ছিল না। আমাদের নিজেদের ভিটিআরটাকে নিয়ে ওদের প্রজেক্টরে লাগায় আমরা ওইভাবে টেস্ট করে বলছি যেটা সম্ভব। তো কি বিপদে পড়লাম। লাকিলি 24 তারিখ, মানে ঠিক যেদিন আমার সেন্সরে আটকাইছে এটা 23 তারিখ বা 22 তারিখ, এর পরের দিনই জেনারেল মঈন একটা দিল, ঘোষণা দিল যে স্বাধীনতা যুদ্ধের সময় যার যার কৃতিত্ব অনুযায়ী তাকে দেওয়া উচিত, ক্রেডিট দেওয়া উচিত, মানে যার যার কন্ট্রিবিউশন অনুযায়ী। তো স্বাভাবিক, এখন তো আমি তখন সেন্সর বোর্ডকে বললাম যে আপনারা যদি আমার এই একটা কারণে আটকান, আমি কিন্তু এটা জেনারেল মঈন পর্যন্ত যাব, বিকজ থ্রু মাই আর্মি লাইন, ক্যাট কলেজ লাইন, আই ক্যান রিচ টু হিম, আমি কিন্তু একদম ওখানে চলে যাব। এবং আই এন্ডেড আপ, আমার মনে আছে তখন ওনাদের আরেকজন জেনারেল ছিল, ওনাদের সচিবালয়ে বসতো, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা দেখতো, জেনারেল মতিন বা সামথিং, ওনার সাথে দেখা করলাম। দেখায় বললাম যে স্যার এই কারণে আমার ছবি আটকেছে। তো স্বাভাবিক, তখন সেন্সর বোর্ড থেকে জানালো যে ঠিক আছে আপনারা। তখন আমি যেটা করছি, প্রথমে তো শুধু একটা লাইন ছিল, আমি পুরা ভাষণটাই দিয়ে দিছি। এবং এই ভাষণটা তখন মার্কেটে অ্যাভেলেবেল ছিল না। খুবই দুঃখজনক যে তখন ঠিক এর আগে তো বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তারা ওই ভাষণটা, যেই ভাষণটাতে জিয়াউর রহমান বলে যে আই অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার, ওই ভাষণটাকে তারা আউট করে একটা কাট ভার্সন ছিল। তো সামাও আমি আমার একটা সোর্স থেকে, মুক্তিযুদ্ধ জাদুঘরে আমার একজন পরিচিত, ওদের থেকে এটা কালেক্ট করে আমি পুরো ভাষণটাই দিয়ে দিই আর কি। তারপরে 1 মাস চললো সিনেপ্লেক্সে, এরপরে ATN-এ চলছে, বিটিভিতে চলছে, এই ফার্স্ট ফিল্ম। 18 লাখ টাকা স্পেন্ড, আই থিঙ্ক আমরা মনে হয় সব কিছু মিলায় আমাদের রিটার্ন ছিল 21 না 22 লাখ টাকা। ফার্স্ট ফিল্মে আই ডিড গেট মানি, আপনাকে এখানে আসার আর ইনভাইট করার আগে সো কিছুটা তো রিসার্চ করতে হয়, এই মানুষটা কোথায়, কিভাবে কি। কোনো আর্টিকেলে বা আমি কোথাও পেলাম ইউ গট থ্রেট ফ্রম, আমার একটা ডেথ থ্রেট আছে, লাইফ লং ডেথ থ্রেট আছে। এটা কিভাবে? এটা তো খুব মিস্টার বাংলাদেশ, যে ছবিটা আমি ডিরেক্ট করিনি, আমি প্রডিউস করছি, অ্যান্ড আই অ্যাক্টেড ইন ইট, অ্যান্ড আই কো-রোট দ্য স্ক্রিন প্লে, আমার প্রোডাকশনের ছবি। ওইটা ছিল আসলে হোলি আর্টিজানে আমি আমার একটা খুব কাছের বন্ধুকে হারাই, ইরশাদ আকান্ত। আমার মনে আছে 27 তারিখ ইরশাদ আমার একটা প্রোডাকশনে গেস্ট আর্টিস্ট ছিল। 29 তারিখ আমি একটু দেশের বাইরে যাই আমার ফ্যামিলি সহ ভেকেশনে। 1 তারিখ ইরশাদ মারা যায়, আমি তখন লন্ডনে। হোলি আর্টিজানের যে বিল্ডিংটা হোলি আর্টিজান, তার অপর পাশে হচ্ছে লেক ভিউ হসপিটাল। লেক ভিউ হসপিটালে আমার 2 ছেলেমেয়ের জন্ম। সো ওই জায়গাটা আমার জন্য খুব, এবং এই রোডটা দিয়ে, লেক ভিউর পাশ দিয়ে যে রোডটা, মানে বের হলে যে মেইন রোডটা, ওই রোডটা দিয়ে আমি প্রতিদিন অফিসে যাই আর আসি। ডিএইচএস যেতে আমি ওই রোডটা ইউজ করি, মেইন রোডটা আমি ইউজ করি না ম্যাক্সিমাম সময়। তো হোলি আর্টিজানের সময় যদি আমি দেশে থাকতাম, আই উড হ্যাভ ডেফিনেটলি গট ইনভলভড সামহাও, বাট আমি দেশে ছিলাম না। তো এর আগে, হোলি আর্টিজান ঘটার আগে, আই থিঙ্ক 6 থেকে 8 মাস আগে আমি 2টা গভর্নমেন্ট প্রজেক্ট কাজ করি অ্যান্টি টেরোরিজম নিয়ে, এবং 2টা TBC আমি বানাইছিলাম।
খুব বহুল মানে প্রচারিত। একটা হচ্ছে একটা মা তার ছেলেটা টেরোরিস্ট হয়ে গেছে, তাকে দেখতে জেলে যাচ্ছে, ইন বিটুইন ছেলেটা কিভাবে টেরোরিস্ট হয় সেটা আমরা দেখি। আর আরেকটা ছিল বাড়ি ভাড়া নেয় দুইটা টেরোরিস্ট এসে। ওই পুরান ঢাকায় একটা রেস্টুরেন্ট আছে না যেখানে আমরা সবাই শ্যুট করি, কি জানি নাম, বিউটি বোর্ডিংয়ে শ্যুট করছিলাম, যে ওরা এসে বাড়ি ভাড়া নেয়, আলটিমেটলি আসলে তারা টেরোরিস্ট ছিল। এই দুইটা আমি বানায় জমা দিই, বাট সরকারি কাজ, ওরা যে মানে বানাইছে বাট ঠিকভাবে প্রচার করেনি। তখন যেদিন হলি আর্টিজান ঘটলো আমি জানতে পারলাম ইরশাদ মারা গেছে, আমি তখন লন্ডনে। পরের দিন সকালবেলা আমাকে যাদের জন্য বানাইছিলাম তারা ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কই? আমি স্যার দেশের বাইরে। আমরা এরকম একটা ঘটনা করলো, কী করা যায়? বললাম স্যার আমাদের তো এই জিনিসগুলো বানানো আছে, জাস্ট স্টার্ট। এবং আমার মনে হয় এখনও বিটিভিতে ওই অ্যাডগুলো চলে। মিস্টার বাংলাদেশ ওয়াজ ডেডিকেটেড টু ইরশাদ অ্যান্ড অল দ্য পিপল হু ডাইড। বাট এটার আরেকটা অ্যাঙ্গেল আছে আমার লাইফে, ওই অ্যাঙ্গেলটা খুব স্যাড। হোলি আর্টিজানে মাস্টার মাইন্ডদের মধ্যে একজনের নাম হচ্ছে মেজর জিয়াউল হক। জিয়া ওয়াজ মাই ক্যাডেট কলেজ ফ্রেন্ড, আমরা একই ক্যাডেট কলেজের, একই হাউসের। জিয়া ওয়াজ মাই আর্মি কোর্সমেট, আমরা 41 BML কোর্সে একসাথে ছিলাম। নট অনলি দ্যাট, জিয়া গট দ্য সোর্ড অফ অনার। সো ইন আওয়ার কোর্স হি ওয়াজ দি বেস্ট। এবং আমার লাইফে আমি যত ধরনের মানে আছে না কিছু মানুষ, হিউম্যান বিইং যারা রিয়েল লাইফ জেসন বর্ন, মানে এক্সট্রা হিউম্যান ক্যাপাবিলিটি তাদের মধ্যে আছে, ওটার মধ্যে জিয়া একজন ছিল। এবং আমরা খুব ভালো বন্ধু ছিলাম ক্যাট কলেজে থাকতে। হোলি আর্টিজানে মাস্টার মাইন্ডদের মধ্যে জিয়ার নাম আসে। জিয়া গট MIA, যেটাকে বলে মিসিং ইন অ্যাকশন, ফ্রম বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আর্মি। অ্যান্ড দেন বলা হয় অ্যাজ পার দি অ্যান্টি টেররিস্ট ইউনিট অফ বাংলাদেশ পুলিশ, যে হচ্ছে আনসারুল ইসলাম বাংলাদেশের অপারেশন হেড। সে ভালো কথা। জিয়ার সাথে আমার লাস্ট দেখা হয়েছিল ওর ওয়াইফের জানা যায়, সালটা আমার মনে নেই, আই থিঙ্ক 2008 ইফ আই রিমেম্বার। তার 10 বছর পর 2018-তে আমি সিনেমা বানাচ্ছি মিস্টার বাংলাদেশ, যেটার কোর হচ্ছে যে আসলে কিভাবে ইসলামকে মিস ইন্টারপ্রেট করে এই ছেলেপেলেগুলাকে জঙ্গি বানানো হচ্ছে, অ্যান্ড দিস ইজ রং। সিনেমাটা রিলিজের আগেই আমি ডেথ থ্রেটটা খাই। এদের থেকে দুইটা, একটা সেল দেশের বাইরে থেকে, ওরা দেশে আসছে, দেশের বাইরে থেকে এটাকে রিক্রুট করা হয়েছে। ওরা আমার কুমিল্লার বাসায় যায়, যে কুমিল্লার বাসায় কী করে, আমার বাবা আমার সাথে দেখা করে, অ্যান্ড তো সামহাও ওদের কমিউনিকেশনটা আমেরিকার FBI ইন্টারসেপ্ট করে। আমেরিকান FBI ইন্টারসেপ্ট করে এটা বাংলাদেশ অ্যান্টি টেরোরিজমকে জানানো হয়, অ্যান্ড দেন অ্যান্টি টেরোরিজম ওইটাকে ধরে ওই দুজনকে অ্যারেস্ট করে। যদিও এখন আমি যতদূর জানি দুজন মনে হয় জামিনে মুক্তি পেয়েছে। ফানি। তো প্রথমে আমি খুব ঘাবড়াই যাই, জানলা ডেথ থ্রেট খেয়ে গেলাম। আর এরা তো ইট টুক মি 1 or 2 weeks টু গেট ওভার ইট। তারপরে মনে হলো যে দূর, ইটস মানে জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। সো বাট হ্যাঁ, আমাকে মানে অ্যান্টি টেরোরিজমের একজন অফিসার এই কথাটা বলছিল, তার সাথে আমার এখনও যোগাযোগ আছে, উই আর সর্ট অফ ভেরি গুড ফ্রেন্ডস, যে এটা আসলে এটাতে ভয় পাওয়ার কিছু নাই, মেক ইট ইউর লাইফস্টাইল। আমি এখনও কিন্তু রাস্তায় বেরোলে আমার ব্লাইন্ড স্পট চেক করি, এটা সারা জীবনই আপনার সাথে এই থ্রেটটা থাকবে, সো ইউ হ্যাভ টু ডিল উইথ ইট ইন দ্যাট ওয়ে। আর আমার কাছে মনে হচ্ছে যে যারা আমাকে থ্রেটটা দিচ্ছে তারা যদি সিনেমাটা দেখে, তারা বুঝবে আসলে আমি ইসলামের বিপক্ষে না, ইসলামের পক্ষে কথা বলছি। ইসলাম কখনো বলে নাই যে তুমি একটা ইনোসেন্ট মানুষকে মেরে ফেলো। সো অ্যান্ড দিস হোল জঙ্গিবাদ, ইট ইজ পার্ট অফ এ কনস্পিরেসি, যে ইসলামটাকে অপব্যবহার করে একটা ধর্মর নাম দিয়ে তুমি আসলে একটা গ্রুপ তাদের স্বার্থটাকে করতে চায় আর কি। সো দ্যাটস অ্যাবাউট ইট, ইট ইজ হাউ ইট ইজ। আমার দেখা, আমি পার্সোনালি 71টাকে আমি জানি না, ইমোশনালি আমি প্রচণ্ড কানেক্টেড। আমি একটু পড়ালেখা করি 71 নিয়ে, মোটামুটি একটু পড়ালেখা করা আছে। বাংলাদেশের যতগুলো বড় বড় ব্যাটেল ফিল্ড হয়েছে 71-এ, মোটামুটি আমার সেগুলো নিয়ে পড়ালেখা করা। সো আমি জানি, ট্যাকটিকগুলো জানি, ওয়ার স্টাইলটা জানি। আমি ওরা 7 জন দেখার আগে
কোনো সিনেমা যদি আমার মনে হয় যে ভালো লাগছে ৭১ নিয়ে, তার আগে আমি বলবো গ্যারিলা। এরও আগে যদি যাই, হাঙ্গর নদীর গ্রেনেড, তারও আগে ওরা ১১ জন, এরকম আরও কিছু সিনেমা আছে। আমার প্রথম কথাটা হচ্ছে যে ওরা ৭ জন কেন, মানে এরপরে এটার ইমিডিয়েট আগে আপনার যেটা সিনেমা ছিল এটা মিস্টার বাংলাদেশ, সেটা হচ্ছে আপনি ডিরেক্টর না, আপনি হচ্ছে অ্যাক্টর আর হচ্ছে কো-রাইটার। তার ইমিডিয়েট আগের সিনেমা যেটা ছিল সেটা হচ্ছে জাগো। মানে জাগোর পর আমার ডিরেকশন হচ্ছে ওরা ৭ জন, মাঝখানে ১২ বছরের গ্যাপ, এক যুগ গ্যাপ। তার আগে আপনার প্রথম সিনেমা হচ্ছে আপনার অস্তিত্বে আমার দেশ। ওরা ৭ জনের প্ল্যানিংটা আসলে কিভাবে? ওরা ৭ জনের প্ল্যানিংটা আমার তখন করোনা হয়েছিল ২০২১-এ। আমি তখন আমার অফিসে ২৪ দিনের মতো কোয়ারেন্টাইন অবস্থায়, স্বাভাবিক বাসায় বাচ্চারা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, আমি তো যখন এই ২৪ দিন আমি অফিসে একটা রুমে বন্ধ, তখন অনেক কিছু মাথায় চিন্তা আসতেছে যে কি বাঁচবো কি না, যদি মরে যাই কী হবে। আই রিমেম্বার আমি একটা ক্যামেরা দিয়ে নিজেকে শ্যুট করে রাখতাম, যদি কিছু হয়ে যায় বাচ্চাদের কাছে যাতে ইয়ে থাকে। ওরা ৭ জনের কনসেপ্টটা মাথায় আসছে তখন। আমি 71 নিয়ে কিছু একটা করার প্ল্যান করতেছিলাম। প্রথমে আমি ভাবছিলাম ক্র্যাক প্লাটুন নিয়ে করব, বাট এগেন যখন চিন্তা করলাম ক্র্যাক প্লাটুন নিয়ে যদি করতে যাই, এটা আসলে ঢাকাকে ৭১ বানানো খুবই ডিফিকাল্ট, রিয়েলিস্টিক করতে পারবো না। তারপর ক্র্যাক প্লাটুনকে নিয়ে, ঠিক আছে ক্র্যাক প্লাটুনটাকে বর্তমানে নিয়ে আসি, যে 2021-এর একটা পটভূমিতে ওই কনসেপ্টটাকে নিয়ে আসি, যে একটা ওইভাবে একটা স্ক্রিপ্টও করা হলো, আমি ফান্ডিংও পাইলাম। বাট দেন আমার কাছে মনে হলো যে স্ক্রিপ্টটা ইজ নট গুড এনাফ, অ্যান্ড ভিতর থেকে সায় আসতেছিল না। আর আরেকটা জিনিস হচ্ছে স্ক্রিপ্টটা আমি লিখি নাই, একজনকে দিয়ে আমি লেখাইছিলাম, আমাকে কনসেপ্টটা দিয়েছিলাম, হি রোট দাস। সামাও আমি এটাকে কানেক্ট করতে পারতেছিলাম না, ভিজুয়ালাইজ করতে পারতেছিলাম না। সো আমি ফান্ডিংটা ডিনাই করে দিলাম। এর পরে আমার করোনা হলো, তা ওই করোনায় থাকা অবস্থায় মনে হলো যে আচ্ছা ঠিক আছে, লেটস সি ইফ আই ক্যান কাম আপ উইথ এ 71 স্ক্রিপ্ট। তো সেভিং প্রাইভেট রায়ান ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম স্পিলবার্গের। স্পিলবার্গ আর টম হ্যাঙ্কসেরই সেভিং প্রাইভেট রায়ানের পরে ওরা একটা সিরিজ করছিল ব্যান্ড অফ ব্রাদার্স। দেন ব্রুস উইলিসের আমার একটা খুব পছন্দের ছবি আছে, নাম হচ্ছে টিয়ার্স অফ দ্য সান। দিজ আর অল অ্যাকশন থ্রিলার। আমি আমার ফেভারিট অ্যাকশন থ্রিলার ওয়ার জেনারেল ফিল্মগুলো আবার দেখলাম, দেখে মনে হলো ওকে, লেট মি গেট ইন্সপায়ার্ড বাই মাই ফেভারিট ফিল্মস অ্যান্ড কাম আপ উইথ এ স্টোরি, যেটাকে আমি এই স্ট্রাকচারটাকে গল্পের থেকে ইন্সপায়ার্ড আমি আমাদের মতো করে একটা গল্প বলার চেষ্টা করি। সো দ্যাটস ওয়েন আই রোট দ্য ফার্স্ট ড্রাফট। আর বাংলাদেশে অ্যাকশন থ্রিলার 71-এর উপরে ছবি খুব কম হয়েছে নানা কারণে। আমাদের সেই রিসোর্স নাই, সেই বাজেট নাই, অ্যাকশন করা খুব ডিফিকাল্ট, সেই ট্রেনিং নাই, সেই লজিস্টিক সাপোর্ট নাই। বাট সামহাও আমার কাছে মনে হয়েছে আমি যদি গল্পটাকে গেরিলা যুদ্ধে নিতে পারি, আমার যে পার্সোনাল কানেকশনগুলো আছে এগুলোকে যদি আমি ইউজ করতে পারি, অ্যান্ড নিজের ট্রেনিংকে আর এক্সপিরিয়েন্সকে ইউজ করতে পারি, আমি এটা পুল করতে পারবো। অ্যান্ড দেন আমাকে যে ক্র্যাক প্লাটুনের জন্য যারা ইনিশিয়াল ফান্ডিং মানে স্পন্সর করতে চাইছিল, তাদের সাথে আমি যোগাযোগ করে তাদেরকে আমি এটা আবার পিচ করলাম। দে এগ্রিড। সো বাজেটের 1/3 টাকা আমি কনফার্ম হলাম ওখান থেকে, নিজের সকল ফান্ডিং জোগাড় করলাম, করে 2/3 মতো ফান্ডিং আমি জোগাড় করলাম, করে ওরা ৭ জনে, মানে খুব কুইক ব্যাপারগুলো, খুব র্যাপিড হয়েছে। করোনা থেকে আমি উঠে ইয়েটা করছি, ফান্ডিংটা সর্ট আউট করছি, আর্টিস্টদেরকে গেট টুগেদার আমি ধাপ করে, মানে আই থিঙ্ক আমার করোনা হয়েছে জুনে, না জানি মেয়ের এন্ডে, আমি শুটে চলে গেছি সেপ্টেম্বরে, মানে ইট ওয়াজ লাইক বুম 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 বুম। 2021-এর সেপ্টেম্বরে আমরা শুটে যাই, 27 তারিখ আমার এখনো মনে আছে। ভাই ওরা ৭ জনে আবার মাল্টিকাস্ট। এবার যারা মাল্টিকাস্ট ছিল তাদের মধ্যে মোটামুটি সবাই আলোচিত, এবং যাদেরকে মোটামুটি সবাই নিউকামারও আছে, বাট আলোচিত। তারা খুব ভালো কাজ করছে, অভিনেতা এবং দীর্ঘদিন পরে ডিরেকশনে আবার ডিল করা মাল্টিকাস্ট।
এবং acting জাগর পরে হ্যাঁ আবার। সাথে আবার অ্যাক্টিং না এই সাবজেক্টে আমি পরে আসবো, এই সাবজেক্টটাতে আমি পরে আসবো যে আপনি কেন অ্যাক্টিং করেন? না আপনি কেন অ্যাক্টিং করেন না, ক্যামেরার সামনে গিয়ে অ্যাক্টিং করা আবার এসে সেই শটটা দেখা, একসাথে দুইটা রোল প্লে, তো ওই কোশ্চেনটা আমি পরে আসবো। তার আগে যেটা কথা হচ্ছে যে এত বছর পর আবার মাল্টিকাস্ট ডিল করলেন এবং যাদেরকে ডিল করলেন তারা এই মুহূর্তে খুব ভালো কাজ করছে। তো এতদিন পরে কিভাবে ডিল করলেন আবার? আচ্ছা, যেহেতু আমি একটা 71 স্টোরি বলতে চাচ্ছিলাম, একটা ব্যাটলফিল্ড স্টোরি বলতে চাচ্ছিলাম, আমি জানতাম এটা মাল্টিকাস্ট হবে এবং আমি আই প্রেফার মাল্টিকাস্ট। ইউজুয়ালি আমি একটা ফিল্ম কাস্টিংয়ে যাওয়ার আগে আমি মাথায় লক করে নিই যে আমি একে চাই, একে চাই, একে চাই, একে চাই, একে চাই। সবসময় যাদেরকে চাই আমি পাই না। আই উড সে 60% পাই, 40% পাই না। সো এখানেও ম্যাক্সিমাম ক্যারেক্টারগুলো আমি ডিফাইন করে নিয়েছিলাম যে ওনাকে এটা চাই, এটাতে এটা চাই, এটাতে এটা চাই। 2-3টা ক্যারেক্টারে আমি যাদেরকে চাইছিলাম তাদেরকে আমি পাইনি, ওখানে আমাকে কাস্টিংয়ে যেতে হয়েছে। বাট ম্যাক্সিমামটাই আমার আগে লক করে ফেলা হয়েছিল, যে আমি যখন স্ক্রিপ্টটা হয়ে যায় তারপর আমি লক করে ফেলি যে আমি এটাতে এঁকে চাই, এটাতে এঁকে চাই, এটাতে এঁকে চাই। অ্যান্ড দেন আই গো 1-to-1 ওদের সাথে কথা বলি। আমার কাস্টিং প্রসেস বলতে হচ্ছে আই জাস্ট স্পেন্ড টাইম উইথ দেম লিটল বিট, দ্যাটস ইট। আই ডোন্ট ডু এনি ক্যামেরা কাস্ট, মানে তাকে কোনো সিনও পড়তে দিই না বা ওই ধরনের কিছুতে আমি যাই না। আই নিড টু জাস্ট নো দ্যাট পারসন, বিকজ অ্যাজ এ ডিরেক্টর অ্যাজ লং অ্যাজ আমি জানি যে আমি মানুষটার হার্টটা টাচ করতে পারবো, আমি জানি যে বাকিটা হয়ে যাবে। মাই ডিরেকশন process is different. I don't tell the actors how to act. I try to give them the environment and let them perform. যেহেতু আমার নিজের টুকটাক অ্যাক্টিং অভিজ্ঞতা আছে, আমার কাছে মনে হয় ওইটাতে অনেক হয় যে ইউ লেট দ্যাম ফ্লো, তাকে ক্যারেক্টারটাতে ঢুকায় ওই সিচুয়েশনটা দিয়ে ছেড়ে দাও, অ্যান্ড যেই জায়গাটাতে একটু টুইক করা দরকার জাস্ট জানায় দাও যে এই জায়গাটা এরকম না হয়, মনে হয় এরকম করলে ভালো হয়। বাট ইউ ডোন্ট টেল দ্যাম যে ইউ অ্যাক্ট লাইক দ্যাট ওর ইউ ডু দিস। সো আনলেস খুব স্পেসিফিক যে আমার এই শটটা লাগবে, যে আমি কাপটাতে হাতে নেবে, এটা ক্লোজ দরকার, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। তো অ্যাজ আই সেড, আসলে গল্পের প্রয়োজনই এটা মাল্টিকাস্ট হয়েছে, গল্পটাই এটা মাল্টিকাস্টের। গল্পটা কি কোনোভাবে ইন্সপায়ার্ড যে এরকম কোনো কিছু শুনছেন বা আপনার আমার মুক্তিযোদ্ধা ছিল, কারণ আপনার গল্পটা হচ্ছে একটা রেস্কিউ মিশন, একটা রেস্কিউ মিশন। আচ্ছা, একটা রেস্কিউ মিশন ফরম্যাটটা নেওয়া ফ্রম মাই ফেভারিট ফিল্মস, বাট দ্য স্টোরি এবং দি ওয়ে, যেহেতু তুই দেখছিস তুই জানবি, পুরাটাই তো আমাদের যুদ্ধটাকে দেখানো হয়েছে একদম। সো এই যে যুদ্ধটাকে যখন আমি ডিজাইন করছি বা স্ক্রিন প্লেটাকে যখন আমি ডিজাইন করছি, এই স্ক্রিন প্লেটা ইজ ইন্সপায়ার্ড বাই অল দ্য স্টোরিজ আই হ্যাভ হার্ড, আই হ্যাভ রেড, ওগুলাকে নিয়ে আমি প্লট করছি আর কি। বাট ইটস এ ফিকশন। হ্যাঁ, আমি কি কোনো রেস্কিউ মিশনের কথা শুনছি লাইফে? হ্যাঁ, আমি শুনছি। বাট রেস্কিউ মিশনটা হয়তো বা ডাক্তারকে করে নাই, ওরা হয়তো বা আরেকটা মুক্তিযোদ্ধাকে রেস্কিউ করতে গেছিল। যুদ্ধে কি ডাক্তাররা কাজ করছে? হ্যাঁ করছে, বাট হয়তো বা এইভাবে করে নাই। যুদ্ধে কি ইন্ডিয়ান ডুয়াল সিটিজেনের কেউ যুদ্ধে ইনভলভ ছিল? হ্যাঁ ছিল। সো ওই যে বললাম, অনেকগুলো স্টোরিকে নিয়ে আমি এটাকে ফিকশনের মধ্যে প্লট করছি। তো সিলেট কেন? আচ্ছা, গেরিলা যুদ্ধ দেখাতে হলে আমাকে 2021 আমি শুটে গেছি, আমাকে এমন একটা জায়গায় যেতে হবে যেই জায়গাটা, এখন তো আসলে ডেমোগ্রাফিক জিওগ্রাফি অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাকে একটা রিমোট অঞ্চলে চলে যেতে হবে। আমরা যখন রেকি করতে গেছি এবং আমার নদী দরকার ছিল, খাল, নদী, পাহাড় দরকার ছিল, জঙ্গল দরকার ছিল। আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলো কোথায় আছে? সিলেটে আছে। সো আমি লালাখালের কথা শুনছিলাম যে একটা খাল আছে যেটা রূপ চেঞ্জ করে 2 মাসে, মানে উইথ ওয়েদার সিজন এটা রূপ চেঞ্জ করে। সো আমরা প্রথমেই লালাখালে করতে যাই। আমার মনে আছে আমরা রেকি করতে গেছি সেপ্টেম্বরে, তো আমরা রেকি করতে গেছি অগাস্টের ফার্স্ট উইকে, ধুম বৃষ্টি। আর লালাখালটা তো আসলে লালাখাল না, এটা একটা নদী, পাহাড়ি নদী, ঢল নামে, মানে একদম কানায় কানায় পূর্ণ, মনে হয় পুরা সাঙ্গু নদীরই আরেকটা ভার্সন। ওখানে যাওয়ার পর জঙ্গলটা পেয়ে যাই, পাহাড় তো ওখানে আসেই, খালটা নদী হিসেবে পাই। একটাই ছিল যে যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা, শুটে আসলে বৃষ্টিতে না আমি ফেসে যাই, এই একটা ড্রব্যাক ছিল। সো আমাদের প্ল্যান ছিল যে ওকে ফাইন, বৃষ্টি যদি আসে বৃষ্টিকে আমরা আপন করে নেব, ওইভাবেই ব্রিফ নিয়ে আমরা শুটে যাই পরের মাসে। লাকিলি 45 ডেইজে বৃষ্টি আসছে,
বাট বৃষ্টির কারণে আমাদের শ্যুট একদিনও পণ্ড হয়নি, হয়তো বা আধা ঘন্টার জন্য ক্যামেরা অফ ছিল। আমাদের ইউনিটে একটা মজাই মানে তখন একটা কথাই হয়েছে যে ক্যামেরা ধরলে বৃষ্টি চলে যায়। যেমন হয়েছে যে আমরা এখানে ক্যামেরা ধরছি ওইখানে বৃষ্টি হইতেছে, বাট ক্যামেরা যেখানে ধরছেন বৃষ্টি থেমে গেছে। সো নেচার আমাদেরকে অনেক হেল্প করছে, একটা ব্লেসিংস ছিল। মানে এটা কিসের, এটা কোন গায়েবী ব্লেসিংস ছিল জানি না, বাট একটা ছিল। ওখানে যে জঙ্গলটা পাইছি, ওই জঙ্গলটা আমি জানতে পারলাম এটা আমারই ক্যাট কলেজের এক বড় ভাইয়ের। সো দ্যাট মিনস জঙ্গলটা পুরো আমার। মানে যে চা বাগানটা, ওই চা বাগানটা আরেক ক্যারেট কলেজ, বর্তমান যে এমপি ওখানকার ইমরান ভাই ফজলাহাট ক্যারেট কলেজের, তার মানে চা বাগানও আমি পেয়ে গেছি। ইভেন চা বাগানের যে ম্যানেজার, সে একজন মানে চাইল্ড মুক্তিযোদ্ধা ছিল। প্রথমে সে চা বাগানে শ্যুট করতে দিবে না, কিলো চা বাগানে শ্যুট করতে দিবে না, এখানে আরও কয়েকবার শ্যুট করছে, মানুষজন নষ্ট করে গেছে। আমি বললাম যে আপনার সাথে একটু দেখা করতে চাই। তো দেখা করতে চাই, আমি সালাম দিই, আই রিমেম্বার, আমি বলছি ভাই আমি আপনাকে আমার গল্পটা বলতে চাই, আপনি একটু গল্পটা শুনুন। হ্যাঁ বলেন। আমি তাকে গল্পটা বলা শুরু করছি। গল্পটা বলতে বলতে এক জায়গায় দেখি হি ওয়াজ ক্রাইং। আমি বললাম ভাই আমি কি কোনো, তখন সে তার কাহিনী বলল যে তার বড় ভাই যুদ্ধে ছিল, বড় ভাইকে সেভাবে কীভাবে সে টুকরিতে করে গ্রেনেড দিয়ে আসতো। দ্যাট মিনস হি ওয়াজ অলসো এ ফ্রিডম ফাইটার। অ্যান্ড দেন তো যে আপনাদের যা লাগে শ্যুট করেন। তারপর লালাখালের ওখানে যে আমাদের যে লোকেশন ম্যানেজার ছিল, তার বাবা একজন মুক্তিযোদ্ধা। ওই লোকেশন ম্যানেজার মানে বললাম না, এভরিথিং জাস্ট ক্লিকড, টাস 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 করে দেখলাম যে সব ক্লিক। সো ইট ওয়াজ এ ব্লেসিং শুটিং দিস ফিল্ম। আমি জাস্ট আমার এই অ্যাক্টরগুলোকে নিয়ে, আমার ক্রুদেরকে নিয়ে আমরা ওখানে প্রায় 2 মাসের মতো ছিলাম ক্রুরা, ইয়েতে জৈন্তাপুর হিল রিসর্টে। পুরো রিসর্টটাই আমি নিয়ে নিয়েছিলাম। তো আই ট্রাই টু গিভ দ্যাম যে ওকে তোমরা মুক্তিযুদ্ধের একটা ফিল্মে অভিনয় করতে আসছো বা কাজ করতে আসছো, ফিল। এবং আমার যেটা হয়, আমার ইউনিটের ওই 100 জনের সবাই কিন্তু অ্যাক্টিং করছে কোনো না কোনো রোলে, কারণ অনেক রোল লাগে না, অনেক এক্সট্রা লাগে। তো সো অল মাই ক্রু, ক্যামেরা ক্রু থেকে শুরু করে, প্রোডাকশন থেকে শুরু করে, মেকআপ থেকে শুরু, এভরিবডি অ্যাক্টেড। কারণ আমি এই এক্সট্রা তো ঢাকা থেকে নিতে পারবো না। তো আমার যে ক্যামেরা অপারেটর বা ক্যামেরা ডিওপি ছাড়া, তাদেরকে যখনই লাগছে এই দাঁড়াও। সো প্লাস ওখানকার গ্রামবাসী, চা বাগানের যে শ্রমিকদের গ্রাম, ওই গ্রামে আমরা শ্যুট করছি, গ্রামের এক্সট্রারা গ্রামেরই লোক। সো এভরিথিং মানে যেটা হয়েছিল যে ফিলটা এমন হয়ে গেছিলো যে আসলেই আমরা 71-এ আছি, আসলে এই লোকগুলা মারা যাচ্ছে, আসলেই যুদ্ধটা চলতেছে। এরপরে না আসলে বেশি কিছু করা লাগে না, মানে বেসিক্যালি চাবিটা দিয়ে ছেড়ে দিতে হয়, অ্যান্ড দেন ইউ সিট ব্যাক। আর যেহেতু আই ওয়াজ অ্যাক্টিং উইথ দ্যাম, আই ওয়াজ পার্ট অফ দ্যাম। ওদের সাথে ওরা আমাকে ডিরেক্টর হিসেবে দেখতেছিল না, ওরা আমাকে দেখতেছিল যে ও আমাদেরকে ফিল্ডে কমান্ড করতেছে। সো ওই 2টা মাস অ্যাকচুয়ালি অন স্ক্রিন অ্যান্ড অফ স্ক্রিন আমি আসলে ওই ক্যারেক্টারটাতেই ছিলাম। অন স্ক্রিনে আমি 7 জনকে কমান্ড করতেছিলাম, অফ স্ক্রিনে আমি 100 জনকে কমান্ড করতেছিলাম। তো অ্যান্ড অ্যাজ আই সেড, আমি ওদেরকে ওই এনভায়রনমেন্টটা প্রোভাইড করছি যে তুমি একটা 71-এ আছো, বাকিটা ওদেরকে আমি ছেড়ে দিছি যে ওকে ইউ পারফর্ম, কোনো জায়গায় টুইক করতে লাগলো। সো অ্যান্ড ইট ওয়াট মানে মোস্ট অফ দ্য কেস ইট ওয়াট। হ্যাঁ কিছু কিছু জায়গায় ভালো করা যেত, বাট ওইটা তো সব ক্ষেত্রেই ভালোর কোনো শেষ নাই। আমার মনে হয় আপনার এই সিনেমায় আপনার জন্য একটা দরজা ছিল, যেই দরজা দিয়ে বের হলে আপনি মেজর লুৎফর, যে দরজার ভেতর হচ্ছে আপনি খিজির হায়াত খান। আমি এই দরজাটাকে ভেঙে ফেলছিলাম, আমি পুরোটা সময় মেজর লুৎফর ছিলাম। তাহলে ক্যামেরার পেছনে যখন আমি বলি এটা ডাইরেকশনের দরকার হচ্ছিল, আচ্ছা প্রয়োজন হচ্ছিল, তখন কি হচ্ছে? সি মেজর লুৎফর কি করতেছে, মেজর লুৎফর অনস্ক্রিন 7 জনকে একটা মিশন অপারেট করতেছে। খিজির হায়াত খান কি করতেছে, 100 জনকে নিয়ে একটা মিশন অপারেট করতেছে। সো মোড অফ দ্য ক্যারেক্টার ফর দিস ডুয়াল পার্সোনালিটি ইজ সেম, শুধু ক্যামেরার সামনে সে অস্ত্র নিয়ে যুদ্ধ করতেছে, ক্যামেরার পেছনে সে অস্ত্র ছাড়া যুদ্ধ করতেছে, এই তো। আর আমি যেহেতু রেগুলার ক্যামেরার সামনে দাঁড়াই না, আমি হুট করে যেই কিন্তু মেজর লুৎফর হয়ে যেতে পারবো না। অফ স্ক্রিনে আমি খিজির হায়াত খান, অন স্ক্রিনে লুৎফর, আমি এটা পারবো না, আমার সেই স্কিল নাই। এটা যারা ডে ইন ডে আউট করে তারা পারে, আমার এটা নাই। তো আমাকে করতে হলে আমাকে মেজর লুৎফরই থাকতে হবে। সো আমি ঘুমাইতাম কিন্তু মেজর লুৎফরের টি শার্টটা পরে। আমি ওই 40 দিন শ্যুটের যে 45 দিনে আমি কিন্তু গায়ে সাবান লাগাইতাম না, যাতে টোনটা নষ্ট নয়। যেহেতু আমরা কোনো মেকআপ দিই না, সাবানটা দিলে তো টোনটা নষ্ট হয়ে যাবে। আর যেহেতু এটা একটা কন্টিনিউয়াস 7 দিনের স্টোরি আমরা বলতেছি, সো অনেক
সো বেসিক্যালি আমি ওই মেজর লুৎফরেই থাকতাম, আমার প্রসেস ছিল এটা। আর ডিরেকশনের ব্যাপারটা যেটা হয় যে আসলে ইউ সারাউন্ড ইউর সেলফ উইথ দ্য ক্রু। লেটসে আমি একটা শট নিব বা আমি একটা শটে পারফর্ম করতেছি, এখন আমার আইজ আছে হচ্ছে আমার ডিওপি, আমার ফার্স্ট এডি, আমার ক্রিয়েটিভ ডিরেক্টর। আফটার দ্য শটে কোনো কিছু প্রবলেম হলে তো আমি খালি চোখে দেখতেছি যে এখানে পারফরমেন্সটা হয়নি, এটা তো দেখাই যাচ্ছে। টেকনিক্যালটা দেখার জন্য আমার ডিওপির দিকে তাকাইতে হইতেছে, ফার্স্ট এডির দিকে তাকাইতে হচ্ছে, ক্রিয়েটিভ ডিরেক্টরের দিকে তাকাইতে হইতেছে। ওরা যখন বলতেছে ভাই ঠিক আছে, আমি বললাম ওকে দেন, লেট মি সি। তো ওইটা একটা সিঙ্কে পড়ে গেছিলো যে আমরা জানি যে কোন শটটা হয় নাই মানে নেই, অ্যান্ড দেন ওকে করার জন্য আমি জাস্ট একবার দেখে নিতাম, অ্যান্ড দেন কোনো কারেকশন থাকলে করতাম। ওইটা যেটা হয় প্রথম 3 দিনের পরে এটা সিঙ্ক হয়ে যায়, এটা সিঙ্ক হয়ে যায়। ওরা জানে যে আচ্ছা এইভাবেই এটা হবে, এটা নিয়ে সবারই কনফিউজ যে কীভাবে করবেন। জাস্ট হোল্ড অন, এটা হয়ে যাবে, এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, ডোন্ট। কারণ অ্যাজ আই সেড আমি তো ভিতরে, আমি তো দেখতেছি যে যেটা হবে না এটা তো সবার আগে আমি দেখবো যে আমার একটা এই জায়গায় ইয়ে করছে। আর আমাদের প্রসেসটা একটু ডিফারেন্ট ছিল, আমরা সবসময় আগে 3-4টা মাস্টার নিয়ে ফেলতাম যে কোনো সিকোয়েন্সের ফুল মাস্টার। যখন আমি 3-4 বার মাস্টার নিয়ে ফেলছি অ্যাঙ্গেল ওয়াইজ, হ্যাঁ অ্যাঙ্গেল ওয়াইজ আমি 3-4টা মাস্টার নিয়ে ফেলছি, সবাই কিন্তু জেনে গেছে কি হচ্ছে। এখন মাস্টারটা দেখে আমি যে মাস্টারটা চুজ করবো আমি শুধু বলে দেবো এখানে 2 শটটা ধর নিব, এখানে 3 শট নিব, এখানে ক্লোজটা নিব, তারপর জাস্ট টাক করে ওগুলো বের হয়ে যাবে একদম মানে আমি যখন 3-4টা মাস্টার নিয়ে একটা মাস্টারকে আমি বলবো ওকে মাস্টার হয়ে গেছে, ওকে এখন আমি জেনে যাই যে এখানে 3 শট, এখানে একটা ক্লোজ, এখানে একটা ওএস, এখানে একটা 2 শট, ডান, সিকোয়েন্স ডান। সো ওই যে বললাম ওইটা প্যাটার্নে পড়ে যায়। আর ক্রু অনেক দিন ধরে যখন একসাথে কাজ করে ওরা জানে যে মেথডটা কি। মেজর লুৎফর কেন, মানে এই চরিত্রটা আপনার আমার লাইফের সবচেয়ে বেস্ট ক্যারেক্টার এই সোফার। আপনার বেস্ট ক্যারেক্টার মানে এটা আমার কাছে আর কি, যেহেতু একজন মেজর লুৎফর আর্মি পার্সন, আপনার ব্যাকগ্রাউন্ড ক্যারেক্ট কলেজ এন্ড বাংলাদেশ আর্মি, অল্প বাংলাদেশ আর্মি অল্প, এটা কি আসলে এই চরিত্রটার প্রয়োজনই আসলে আপনি, নাকি বাংলাদেশে যারা কাজ করে তারা যেহেতু সেই এক্সপেরিয়েন্সটা তাদের নাই এই ভরসার জায়গা থেকে? আচ্ছা, মেজর লুৎফরের ক্যারেক্টারটা হচ্ছে ও একজন টপ টু বটম একটা আর্মি অফিসার, তার চলনে বলনে কথায় অ্যাকশানে। এইটাতে আমি যে চিন্তা করি নাই তা না, বাট আমি যদি চিন্তা করে প্রফেশনাল কোনো আর্টিস্টকে নিতাম তাকে আমার একটা সিগনিফিক্যান্ট সময় দিতে হতো মেজর লুৎফর হওয়ার জন্য, ওই জেস্চার পোস্টার আনার জন্য, ওইটা করার জন্য। হ্যাঁ, একজন প্রফেশনাল আর্টিস্ট অফকোর্স অন্যভাবে জিনিসটাকে আরও বেটার করতে পারতো, বাট আমি আসলে যেই ডিজাইনটা করছিলাম ওই ডিজাইনটা যে ফিজিক্যাল এফোর্টের দরকার ছিল ওইটাতে হয়তো আমি তাদের থেকে আগাইছিলাম। অবশ্যই আমার থেকে অ্যাক্টিং ভালো অনেকেই করতে পারতো, বাট কিছু জায়গায় মেজর লুৎফরের কিছু পারফরমেন্সের দরকার ছিল যেটা আসলে ইউনিট ট্যাকটিক্যাল ট্রেনিং। যেমন একটা আমি বলি যে এখন একটা শট আছে যে গ্রামের ফাইটটার শুরুতে আমি এসে একটা সামারসল দিয়ে পরে ওকে গুলিটা করি। এখন ওয়েন ইউ হ্যাভ এ আর্মস ইন ইউর হ্যান্ড, সামারসলে তো আমি হাত ইউজ করতে পারবো না, তার মানে আমাকে সামারসলটা এয়ারে দিতে হবে, তাই না? ওই শটটা আমার ফাইট ডিরেক্টর 9 বার নিছে। 9th টাইমে যে আমি যেহেতু হাত ছাড়া ডিগবাজি দিতেছি ঘাড়ে ব্যথা পেয়ে ফেলছি। এখন একটা আর্টিস্টকে যদি আমি নেই আমাকে অনেক কিছু চিন্তা করতে হবে, আমি হয়তো ওই সামারসলটাই রাখতে পারবো না। আমি বললাম না থাক, আপনি এসে বসে গুলিটা করেন, বিকজ ও যদি ব্যথা পায় এটার দায়িত্ব কিন্তু আমার, বাট ওয়েন ইটস মাই বডি আমি জানি যে আমি সামারসলটা দিয়ে বাইরে হয়ে যেতে পারবো। সো মেজর লুৎফর একটা আর্মির মেজর হু হ্যাজ কমান্ডো ট্রেনিং, হি ইজ ট্যাকটিক্যালি সলিড, হি মুভস, অপারেটস, ফায়ার্স, কমান্ডস লাইক অ্যান আর্মি অফিসার। সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা হয়তো আমি ফুল করতে পারবো। আরেকটা জিনিস ছিল, যেহেতু গল্পটার নাম 7 জন, 7টা মেইন ক্যারেক্টার, আমি চাই নাই কেউ এখানে আসলে ডমিনেট করুক। 7 জনের 7টা ট্রেট, 7টা ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, বেসিক্যালি 7 জন মিলে একটা ক্যারেক্টার। ওরা যাতে ফিল না করে যে ও নায়ক আমি নায়ক না, না, ওয়েন ইউর শট ইজ গোয়িং অন ইউ আর দ্য হিরো, বিকজ তোমার ট্রেটটা একটা ভেরি ইউনিক ট্রেট। ডাক্তার সাহেব হচ্ছে হি ইজ দ্য মানবিক ফ্যাক্টর ইন দ্য ফিল্ম, মুয়াজ্জিন ইজ দ্য স্পিরিট, সুমিত ইজ দ্য রোমান্স, নজরুল ইজ দ্য মিউজিক, মুক্তাদির ইজ দ্য ম্যানেজার, সাব ইন্সপেক্টর শাফি ইজ দ্য হিউমার, মেজর লুৎফর ইজ দ্য কমান্ডার। সবগুলোকে এক করলে একটা ক্যারেক্টার দাঁড়ায়। তো আর আরেকটা সবচেয়ে বড় কথা, আই ওয়ান্টেড টু অ্যাক্ট। আমার একটা
আমার অফকোর্স ফিল্ম মেকিং বা ডিরেকশন ইজ আমার প্রথম সত্তা, বাট আছে না একজন যে সচিন টেন্ডুলকার ব্যাটিং করে বাট মাঝে মাঝে কিছু অফ স্পিনও করে। তো আমি হচ্ছি যে হ্যাঁ আমি ডিরেকশন দিই, ওয়েন আই গেট এ চান্স আই ডু লাইক টু অ্যাক্ট ইফ আই নো আই ক্যান পারফর্ম ইন দ্যাট ক্যারেক্টার। আমি সব ক্যারেক্টারে পারবো না, আমাকে এই 7 জনের মধ্যে বাকি ক্যারেক্টারগুলো দিলে আমাকে অ্যাক্টিং করতে হতো। বাট লুৎফরের ক্যারেক্টারটা আমি জানি যে যেহেতু আমি লিখছি আমি তো জানি যে আচ্ছা এটা ট্রেডটা কী কী দিলে আমি পারফর্ম করতে পারবো। সো হ্যাঁ লেখার সময় অফকোর্স আমি আমার ট্রেনিং এক্সপিরিয়েন্স কোন জিনিসটা দরকার সেটা আমি ইয়ে করছি। সো ইয়া পিরিয়ডিক্যাল গল্পের ক্ষেত্রে হচ্ছে যে পিরিয়ডটাকে লাইভ করা। হ্যাঁ, আপনি প্রায় 50 বছর আগে যে ইভেন্টটা ছিল আমাদের 71, আমাদের ইতিহাসের সবচেয়ে বড় ইভেন্ট 71, এটাকে যখন প্রেজেন্ট করবেন এটাকে খুব বেশি লাইভ করে দেখানো, ব্যাপারটা খুব লাইভলি দেখানো যদি হয়। এখানে আমরা অনেক ছোট ছোট ভুল করি প্রপসের জন্য। আপনার যে উইপেন্স প্রচণ্ড লাইভ ছিল এবং কখনোই এগুলোকে ডামি আমার মনে হয়নি। তো এগুলোকে আসলে ডামি নাকি লাইভ আপনি কি? আচ্ছা, এখন সবার আগে সবাই বলে যে ওরা 7 জনে মুক্তিযোদ্ধারা অনেক স্মার্ট দেখানো হয়েছে। আমাদের আসলে কনসেপ্টটা ভুল। আমরা সবসময় মনে করি কি ম্যাক্সিমাম ক্ষেত্রে মুক্তিযোদ্ধা মানেই ধান ক্ষেত থেকে লুঙ্গি পরে বেরিয়েছে, বেরিয়ে 2টা গুলি করছে 303 দিয়ে আর যুদ্ধটা জিতে গেছে। নো, দিস ওয়ার ওয়াজ ফট অ্যান্ড লেড বাই দ্য প্রফেশনাল আর্মি অফিসার্স যারা পাকিস্তান থেকে ব্যাক করে আসছে। আমাদের প্রত্যেকটা সেক্টর কমান্ডার ইজ অ্যান এক্স অর মানে পাকিস্তানি আর্মিতে ছিল। ইফ ইউ সি দ্য স্বল্প ফুটেজ যেটা অ্যাভেলেবল, খালেদ মোশাররফ বলো, জিয়াউর রহমান বলো, কর্নেল তাহের বলো, জেনারেল শফিউদ্দিন বলো, জেনারেল ওসমানী বলো, অল দিজ আর ড্যাম স্মার্ট পিপল। দে কুড স্পিক ভেরি গুড ইংলিশ। ওদের চিন্তা ধারা ট্যাকটিক, দিস ওয়ার ওয়াজ এ ট্যাকটিক্যাল ওয়ার। এটা একটা গেরিলা যুদ্ধ ছিল, বাট ইট ওয়াজ এ ভেরি ট্যাকটিক্যাল ওয়ার। 9 মাসের শেষের 2 সপ্তাহে ইন্ডিয়া আমাদেরকে আইসা সরাসরি যুদ্ধ করছে। এর আগে তো আমরা উই ফট আমরা ওদেরকে কর্নারে নিয়ে গেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ পসিবল বিকজ আওয়ার অফিসার্স ওয়ার দ্যাট স্মার্ট। ওদের চলনে বলনে কথায় বার্তায় ড্রেস আপে এভরিথিং ওয়াজ স্মার্ট। ওয়েপন্সের ক্ষেত্রে যেটা হয়েছে, ইনিশিয়ালি আমাদের কাছে অত ওয়েপন্স ছিল না। আমরা ইন্ডিয়া থেকে যে অস্ত্র পাইছি এবং রাশিয়া থেকে যে অস্ত্র পাইছি সেগুলো দিয়ে, বাট অ্যাজ দ্য ওয়ার প্রোগ্রেসড আমরা যেটা করতো যে ওরা একটা ক্যাম্প দখল করতো, ক্যাম্প থেকে অস্ত্রগুলো এনে ওই অস্ত্রগুলো ইউজ করতো। সো এ কারণে এই জিনিসগুলো কখনো এভাবে আসে নাই যেটা আমাদের রিসার্চে আসছে। ইফ ইউ গো টু দ্য ওয়ার মিউজিয়াম, ওখানে যে মুক্তিযুদ্ধের অস্ত্রগুলো ইউজ করা হয়েছে এগুলো দেখলে বোঝা যাবে যে আরে এখানে তো 303 না, এখানে তো লং রেঞ্জ রাইফেল ছিল, সাবমেশিন গান ছিল, মেশিন গান ছিল, সবই ছিল। বাট ইন দ্য প্রসেস উই অ্যাকোয়ার্ড। কারণ আমরা যে সময়টা দেখাইছি সেটা হচ্ছে অক্টোবর মাস, যুদ্ধের একদম শেষের দিকে। ততদিনে আমাদের কাছে কিন্তু ওই আর্মসগুলো চলে আসছে। আর যেহেতু আমি একটা ট্যাকটিক্যাল স্কোয়াডের গল্প বলতেছিলাম, মেজর লুৎফর বা ক্যাম্প কমান্ডার মেজর মোশাররফ ওরা যেভাবে স্কোয়াডটাকে সাজিয়েছে, তাদের কাছে একদম আমার 7 জনের কাছে 2টা লং রেঞ্জ রাইফেল, 2টা স্টেন গান, 2টা AK-47 আর একটা সাবমেশিন গান, একদম ফরমেশনে। সো এ কারণে আমাদের কাছে মনে হয় যে আল্লাহ এদের কাছে এত, বাট নো, তখন AK-47 ছিল, তখন সাবমেশিন গান ছিল, তখন লং রেঞ্জ রাইফেল ছিল, আর এই আমাদের আইকনিক সেই যেটা ইন্ডিয়া থেকে আমরা পাইছি ওটা তো ছিলই। তো বিকজ অফ মাই ব্যাকগ্রাউন্ড বা আমার যারা ফ্রেন্ডস, ছোটো ভাই বড় ভাই, এখন সবাই তো অনেক আর্মি অফিসার আমার পরিচিত, ওই জায়গাটাতে আমি একটু চেষ্টা করছি এফোর্টটা একটু বেশি দিতে। এই মেইন আর্মসগুলো কিন্তু আমি দেশের বাইরে থেকে আনতে হয়েছে। দিজ আর ডামি গানস, দিজ আর নট রেপ্লিকা বাট ডামি গানস। আমি ইন্ডিয়া, চায়না, জার্মানি 3 জায়গা থেকে এই আর্মসগুলোকে অ্যারেঞ্জ করছি, মেইন আর্মসগুলো। আর অন্যান্য যত আর্মস ওগুলো আমি FDC থেকে বানাইছি। অভিজ্ঞতাটা খুবই হরেবল, যেহেতু আমাদের কোনো প্রপস নাই, ওদেরকে বানাইতে দিছি, ওরা দে ডিড এ ভেরি পুয়ার জব, বাট কিছু করার নাই। বাট ওগুলা কখনোই মানে এমনভাবে ক্যামেরা চিট যেটা আমরাকে বলি, এমনভাবে ওগুলোকে প্লেস করা আছে যে ওগুলো আসলে ওইভাবে ধরা পড়ে না। মেইন আর্মসগুলোকে ঘুরায় ফিরায় আমরা অপারেশনগুলোতে দেখি, যেহেতু আমাদের হাতে। তো দ্যাট ওয়াজ লাকি, যদিও এই আর্মসগুলো অ্যাকোয়ার করতে আমার খুব কষ্ট হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে আসলে ডামি মনে হয় না, ডামি মনে হয় আমার একবারও ডামি না। এটা ডামি বিকজ লুক অ্যালাইকে এক্স্যাক্টলি আমার হাতে যে MP5টা ছিল
বা আমার যে AK-47 ছিল, আমি যদি এখন ঢাকা শহরের রাস্তায় নিয়ে নামি আমারে গুলি করে ফেলা দিবে, ওদের মনে হবে যে আমি রিয়েল আর্মস নিয়ে সিনেমায় গান খুব ইম্পর্টেন্ট। আপনার ওরা সাতজনের গানগুলো অসাধারণ ছিল। আমি যদি জাগর কথা বলি, অর্ণব ভাইয়ের একটা গান ছিল কেন চলে গেলে দূরে, কেন চলে গেলে দূরে, এবং হচ্ছে ভাষায় এটার যে ইমোশন, গান যখন ব্যাকগ্রাউন্ডে হচ্ছে, অ্যাক্টরদের যে ইমোশন, এই দুটাকে কানেক্ট করলেন কেমন করে আপনি? তাদের প্রতি ব্রিফটা কি ছিল আপনার? কেন চলে গেলে ওই যেটা আমি বলছি যে অ্যাক্টার্সদেরকে রাদার দ্যান স্ক্রিপ্টে এটা লেখা আছে তুমি এখন এই ইমোশনটা তুমি এখন কানবা, এটা না বলে আমি যদি ওকে সিচুয়েশনটা বলি, যেটা আমি বলতেছিলাম যে সিনটা হচ্ছে যে বিন্দু ফেরদৌস ভাইকে খাওয়াচ্ছে, ফেরদৌস ভাই হুইল চেয়ারে, মায়া শামীমকে খাওয়াচ্ছে, খেয়েও যখন চলে যাচ্ছে ওর শাড়িটা হুইল চেয়ারের কর্নারে আটকে গেছে, বাট ওর কাছে মনে হচ্ছে যে শামীম ওর আঁচলটা ধরছে, ও যে ইমোশনটা নিয়ে টার্ন করছে করে দেখে যে আসলে অ্যান্ড দেন শি কলাপসড। তো তাকে এই ব্রিফটা দিয়ে ছেড়ে দিয়ে দেন ইউ ক্যাপচার ইট, ইউ ডোন্ট টেল যে ও আসলে কি করবে, যে এই হচ্ছে সিচুয়েশনটা, এখন তুমি কি করবা, ইউ ডু ইট। ওই জায়গায় যে সে একা হাঁটতেছে ছাদের মধ্যে ফুটবলটা নিয়ে, ওর মনে হচ্ছে ওর সাথে শামীম আছে, বাট আসলে শামীম ওখানে নাই। এখন ওইটা আমি ওকে অ্যাক্টিং করতে বললে সে একভাবে অ্যাক্টিং করবে, আর আমি যদি ওকে ইমোশনটা দিয়ে গানটা ছেড়ে দিয়ে ওকে ওই, আমার মনে আছে কেন চলে গেলে সিনটা হচ্ছে আমাদের কুমিল্লার বাসার ছাদেতে শ্যুট করা, ছাদে বিন্দুর হাতে বলটা, ও দেখতেছে যে শামীম ওর সাথে আছে, করতে করতে একসময় শামীম নাই, আমরা গানটা ছাড়ছি, বিন্দু একদম ইমোশনে গেছে, ওয়েন উই সেট কাট আমরা জানলাম যে ক্যামেরাটা রোল দেওয়া হয় নাই। ডিপি মানে চিৎকার করতেছে যে ক্যামেরা রোল দেওয়া হয় না, বিন্দু বলতেছে ভাই আমি আর এই শট দিব না, আমি এটা পারবো না আর, অ্যান্ড আই নো যে এই ইমোশনটা আর আসবে না। সো আমি বলছি আচ্ছা ঠিক আছে, না পারলে তো নাই, বাট ঠিক আমরা আধা ঘন্টার টাইম নিচে নিয়ে বললাম বিন্দু শটটা আরেকবার ট্রাই করি, দেখি আগেরটা হবে না, হবে তো কিছু একটা হবে। অনেক কনভিন্স করার পর বিন্দু আবার শটটা দিছে, আগেরটার মতো হয় নাই, বাট মোটামুটি কাছাকাছি গেছে। ইমোশন তো বারবার তো একটা মানুষ ন্যাচারালি কানতে পারে না, তো ওইটাই প্রসেসটা, ওইটাই ছিল যে ওকে জাস্ট মোমেন্টটা বলে দেওয়া। যদিও আমার মনে আছে এই যে হুইল চেয়ারের ইয়েটা লেগে যায়, ওই আইডিয়াটা আমার ছিল না, ওই আইডিয়াটা ছিল আমার আর্ট ডিপার্টমেন্টের একজনের। তো when you are surrounded by so many creative people, you have to keep your ear and eyes open. ওরা অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিবে, বিকজ আমার মাইন্ড তো ইটস বিজি উইথ সো মেনি থিংস। সো যে আইডিয়াটা কাজে লাগবে ওই আইডিয়াটা নিতে হয়, ওপেন থাকতে হয়, যাচ্ছে এখানে কী করা যেতে পারে, ভাই এটা করি ওইটা করি ওইটা করি। আচ্ছা দিন শেষে হ্যাঁ ডিসিশন ইজ মাইন্ড, বাট ইউ হ্যাভ টু কিপ দ্য উইন্ডো ওপেন সো দ্য এয়ার ফ্লোজ, ইউ নো হোয়াট আই মিন। সো ওইটাই। আপনি গানের ক্ষেত্রে এইভাবেই আসলে ডিজাইন? হ্যাঁ, সব গানের ক্ষেত্রেই এভাবেই। সময় চুরিতে আমার মনে আছে প্রচণ্ড বৃষ্টি, আমাদের প্ল্যান যেখানে যে শ্যুট করার ওখানে আমরা শ্যুট করতে পারবো না, হঠাৎ করে মনে হলো যে শালার ধর্মসাগরে চলে যাই, যে বৃষ্টির মধ্যে পোলাবান্ডিটা নামায় দেই, ক্যামেরা আরেকটা নৌকার মধ্যে রাখি, দেখি যা আছে। এবং সময় চুরি গানের বেস্ট পার্টটা ওইটাই, ইনস্টিংক্টিভলি আমরা ধর্মসাগরে চলে গেলাম, ওদেরকে একটা নৌকার মধ্যে উঠাই দিলাম, একটা মানে ইনস্টিংক্টিভলি শ্যুট করা। সো ওই দ্যাট ইউ হ্যাভ টু, ম্যাক্সিমাম জায়গায় তো ডিজাইনড, বাট কিছু কিছু জায়গা আছে ইউ হ্যাভ টু এমব্রেস যে আসলে নেচার কী দেওয়ার চেষ্টা করতেছে, ওই অ্যাডজাস্টমেন্ট অ্যাজ এ ফিল্ম মেকার ইউ হ্যাভ টু টেক, বা ওই ডিসিশনটা ইউ হ্যাভ টু মেক ইট অথেন্টিক। নেচারের সাথে আপনার একটা কানেকশন আছে আমার মনে হয়। আছে একটা, নেচারের সাথে আপনার একটা কানেকশন আছে, সাথে আছে। ওরা সাতজনে পুরো সিনেমাটা আপনার হচ্ছে গ্যারিলা টেকটিকের মধ্যে দিয়ে যায়, ট্যাকটিক্যাল ওয়ারফেয়ার। শেষে এসে হ্যান্ড ফাইট, একটা হ্যান্ড ফাইট আছে লুৎফর আর শাহরিয়ারের। তো সেই সময় সিনেমার সময় বিং এ মিলিটারি পারসন, বিং এ মেজর লুৎফর, হ্যাঁ তখন কি আসলে এটা কতটুকু লজিক্যাল, বিবেক দিয়ে আসলে চিন্তা করার ব্যাপার ছিল কোনো, মানে আপনি কি ওখানে বেশি আবেগী হয়ে বন্দুকটা ফেলে দিলেন কিনা, সে আপনাকে কল করলো ফর ফাইট হ্যান্ড কমব্যাট? আচ্ছা, এখন ফার্স্ট অফ অল আমাদের 71-এর মানে 71-এর যুদ্ধ যদি আমরা ইতিহাস ঘাঁটি, দেয়ার ওয়ার ফিউ সিচুয়েশন যেখানে গুলি শেষ হয়ে গিয়েছিল বা এনিমি এত কাছে চলে আসছে যে বন্দুক ফালায় হাতাহাতিতে আমরা চলে গেছিলাম। দেয়ার আর ইনসিডেন্টস লাইক দ্যাট। আমাদের ওরা সাতজনের ওই জায়গাটায় ছিল যে শাহরিয়ার
সবাই মারা গেছে ইন দ্য সুইসাইড মিশন। শাহরিয়ারকে মেজর লুৎফর চেস করতেছে। শাহরিয়ার একটা জায়গায় যেয়ে দেখলো যে ওর গুলি শেষ। শাহরিয়ার তখন একটা ট্যাকটিক্যাল ডিসিশন নিল যে আমি তো ওর হাতে বন্দুক আছে, আমাকে তো মেরে ফেলবে। বাট শাহরিয়ার নোজ ইফ হি ইনভাইটস লুৎফর ফর এ আর্ম কমব্যাট, লুৎফর উইল এগ্রি অন দ্যাট, আদারওয়াইজ লুৎফর উইল বিকাম অ্যান কাওয়ার্ড। ওরা দুজন কোর্সমেট, একই ট্রেনিংয়ে তারা ট্রেন্ড আপ, দে ওয়ার বোথ কমান্ডোস। ওই মুহূর্তে শাহরিয়ার ওয়াজ দ্য ট্যাকটিক্যাল পারসন, যে ওর ট্যাকটিক্সই ছিল যে ওকে যদি আমি হ্যান্ড কম্ব্যাটে নিয়ে আসতে পারি, চান্সেস অফ শাহরিয়ার উইনিং ইজ মোর দ্যান লুৎফর। ওয়াই? লুৎফর তো অনেক দিন ধরে ফিল্ডে, হি ইজ মোর টায়ার্ড দ্যান শাহরিয়ার। শাহরিয়ার তো একটা গার্ডেড বাই হিজ অফিসার্স, হিজ সোলজার্স, ওর প্রপারলি খাওয়া দাওয়া হয়েছে, সব হয়েছে, অ্যান্ড ফিজিক্যালি শাহরিয়ার ইজ সুপিরিয়র দ্যান লুৎফর। সো শাহরিয়ার কিন্তু ট্যাকটিক্যাল ডিসিশনই নিছে লুৎফরকে, এবং শাহরিয়ার ট্র্যাপড লুৎফর। এমন একটা অফার ওকে দিছে যে ওর ডায়লগটা যেটা থাকে, যে শাহরিয়ার যেটা বলে যে আসলি মর্দ হ্যাঁ তো হাতিয়ার ছোড়কে লড়কে দেখা। এই কথা যখন একটা আর্মি অফিসারকে বলবে, এটা যদি সে এগ্রি না করে, হি ইজ এ কাওয়ার্ড। সো লুৎফর তো ওই মুহূর্তে কাওয়ার্ড হতে পারে না। সো হি হ্যান্ডেড আপ জয়নিং দ্য ফাইট। এবং ওই হ্যান্ড কম্পিটিশন মায়ের কিন্তু বেশি খাইছে লুৎফর, শাহরিয়ার কিন্তু বেশি মায়ের খায় না। হ্যাঁ, অ্যাট দ্য এন্ডে শাহরিয়ার ওয়াজ উন্ডেড, লুৎফর পিছন থেকে এসে ওর সর্বস্ব দিয়ে ওকে ইয়ে করে, বাট বোথ ডাইস, বাট মায়ের কিন্তু খায় লুৎফর বেশি। তো অ্যান্ড অফকোর্স একটা কমার্স তো এখানে ইনভলভড। এরকম একটা কমার্শিয়াল ফিল্মে এন্ডে দ্য ভিলেন উইল ফাইট উইথ হিরো অর ওয়ান অফ দ্য হিরো। এটা আমরা যত কমার্শিয়াল ছবি দেখি, রিসেন্টলি যদি বলি অ্যানিমাল বলি, জওয়ান বলি, ওয়ার 2 বলি, পাঠান বলি, সব জায়গায় আছে। সো কমার্সের ওই জায়গাটা তো আমাকে রাখতেই হবে। অডিয়েন্সকে ফিল করতে হবে যে ইউ আর লুৎফর, ইউ আর ফাইটিং উইথ শাহরিয়ার। আর ওই ফাইটটা তো দিন শেষে বাংলাদেশ ভার্সেস পাকিস্তানেরই। তো ইটস এ কমার্স লজিক ended up inspired by true incident, ended up in a fiction. Okay.